সালাম আলাইকুম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, জি স্যার জি শুনতে স্যার, শুনতে পাচ্ছি। পাচ্ছি। আমার স্ক্রিনটা শেয়ার হতে সময় নিচ্ছে। আমি মেবি একবার রিস্টার্ট দিই। আচ্ছা, আমি শুরু করি। আমরা গতদিন ট্রাফিক ইঞ্জিনের আন্ডারে যেসব এন্টিটি আছে, হ্যাঁ, ইউজার, তারপরে ইউজারের মধ্যে বা দুইটা পার্ট, একটা হচ্ছে ড্রাইভার, পেডেস্ট্রিয়ান, হ্যাঁ, প্যাসেঞ্জার, অন্যদিকে রোড সাইড এনভায়রনমেন্ট, এগুলা বিভিন্ন জিনিসগুলার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে পড়ছিলাম। এটার আন্ডারে
আপনার ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ড্রাইভারের কি কি থাকা দরকার, তারপরে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ফিজিক্যাল ফ্যাক্টর, হ্যাঁ, তারপরে ট্রেনিং, এডুকেশন, এগুলো সম্পর্কে ডিসকাস করেছি। এখন একটা ইম্পর্টেন্ট টার্ম শিখতে হবে, হ্যাঁ, রিয়াকশন টাইম। সো ড্রাইভাররা রাস্তায় গাড়ি চালায়, তো যখনই আনইউজুয়াল কিছু দেখবে যার উপর বেস করে তাকে একটা ডিসিশন নিতে হবে যে আমি আইদার ব্রেক করব, গাড়ি থামাবো, অথবা এক্সিলারেট করে দ্রুত চলে যাব, এই ধরনের একটা ডিসিশন নেওয়া লাগে। হ্যাঁ, তখন সেই জিনিসটা একটা রিয়াকশন টাইম দরকার হয়, একটা রিয়াকশন টাইম দরকার হয়। ঠিক আছে, সামনে হঠাৎ করে একজন চলে আসছে, এখন আমাকে গাড়ি থামাতে হবে, গাড়ি থামাতে পারবো কি পারবো না, নাকি আমাকে গাড়ি অন্য লেনে নিয়ে যেতে হবে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, সো এই জিনিসটা, টোটাল জিনিসটাতে একটা সময় দরকার পড়ে। প্রথম হচ্ছে খেয়াল করা যে আমি দেখতে পাচ্ছি সামনে কিছু একটা আছে, তারপর এটাকে আইডেন্টিফাই করা, যে বুঝতে পারা যে হ্যাঁ এটা একটা মানুষ, এটা একটা পোটেনশিয়াল হ্যাজার্ড, কিছু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, আইডেন্টিফাই করা, প্রথমে হচ্ছে বুঝতে পারা যে কিছু একটা আছে, তারপরে হচ্ছে আইডেন্টিফাই করা। ঠিক আছে, তারপরে সেই অনুযায়ী ডিসিশন নেওয়া যে আচ্ছা আমি এখন কি করব, আমি গাড়ি থামাবো, গাড়ি থামানো কি পসিবল হবে। হ্যাঁ, আর লাস্টে হচ্ছে এই জিনিসটা, পুরো প্রসেসটাকে এক্সিকিউট করা, যে আচ্ছা আমি ডিসাইড করলাম যে আমি গাড়ি থামাবো, তাহলে গাড়ি থামাতে গেলে কি করতে হবে, ব্রেকে চাপ দিতে হবে, তাহলে পা দিয়ে যে ব্রেকে চাপ দিব, এক্সিকিউট করা। ঠিক আছে, তো এই পুরো প্রসেসটাতে কিন্তু কিছু সময় চলে যায়, এবং এই যে জিনিসটা, এটাতে হচ্ছে আপনার কিছু সময় লাগে, এটাতে কিছু সময় লাগে, তাই না? এবং আপনারা নিজেরাও দেখবেন যে প্রত্যেক মানুষের রিফ্লেক্স অ্যাকশন, রিফ্লেক্স শব্দটার সাথে পরিচিত আপনারা? রিফ্লেক্স কাকে বলে? রিফ্লেক্স অ্যাকশন, হ্যাঁ, প্রতিক্রিয়া। বিপরীতমুখী স্যার। প্রতিক্রিয়া টাইপের, এটা খুব সহজেই টেস্ট করা যায়। হ্যাঁ, যেমন ধরেন আপনারা বন্ধুরা পাশাপাশি বসে আছেন, একজন হঠাৎ করে একজনকে হঠাৎ করে একটু মানে হাত দিয়ে একটু থাবা দিতে চাইলেন, বেয়া দিতে চাইলেন। হ্যাঁ, তো ও যদি প্রস্তুত থাকে, ও কিন্তু ইচ্ছা করলে এটাকে অ্যাভয়েড করতে পারে, তাই না? অর্থাৎ ওর দিকে একটা আঘাত আসতেছে, সে সেটাকে বডি মুভমেন্টের মাধ্যমে অ্যাভয়েড করতে পারে, যদি তার সেই ধরনের রিফ্লেক্স থাকে। বা অনেকে নড়তে চড়তে খুব সময় লাগে, তাদের রিফ্লেক্স অ্যাকশন কম। বিশেষ করে যারা আপনার এই ডিফেন্সে থাকে, আর্মিতে থাকে, এই সব লোকেদের কিন্তু এই জিনিসগুলো ট্রেনিং করানো হয়, যে যাতে তারা, যেহেতু তারা অনেক ধরনের আপনার অ্যাকশনের সাথে জড়িত থাকে। হ্যাঁ, তো কেউ যদি হয়তো শত্রুপক্ষ আপনাকে আঘাত করতে চাচ্ছে, আপনি কিভাবে এটাকে অ্যাভয়েড করবেন, অথবা খেলার সময় কেউ হয়তো আপনার দিকে ফাউল করতে যাচ্ছে, আপনি এটাকে কিভাবে অ্যাভয়েড করতে পারবেন, রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, ওই একই জিনিস হচ্ছে ড্রাইভারদেরও লাগে, এদের হচ্ছে শুধু চোখ দিয়ে দেখা, ব্রেইনে এটাকে এক্সিকিউট করা এবং সেই অনুযায়ী কাজ করা। ঠিক আছে, সেই অনুযায়ী কাজ করে আপনার ডিসিশন নেওয়া। তো এখানে কি বলেছে, the time interval between seeing, hearing or feeling and they're starting to do something in response to the stimulus of a traffic or highway situation. ঠিক আছে, হাইওয়েতে একটা কোনো সিচুয়েশন হয়েছে যেটা রেসপেক্টে আপনার একটা ডিসিশন নেওয়া লাগবে, আপনাকে আইদা গাড়ি থামাইতে হবে, গাড়ি এক্সিলারেট করে চলে যেতে হবে, কিছু একটা করা লাগবে। যেভাবে গাড়ি চালাচ্ছিলেন সেভাবে করলে হ্যাজার্ড হবে, অ্যাক্সিডেন্ট হবে। ঠিক আছে, তো দেখা, বুঝা, শোনা এবং কিছু করা, এই টোটাল জিনিসটাতে যে টাইমটা লাগতেছে সেটাকে বলা হচ্ছে রিঅ্যাকশন টাইম। Ideally, this response of driver requires time for the following psychological process. এই সাইকোলজিক্যাল প্রসেসের জন্য টাইমটা লাগে, একটা হচ্ছে পারসেপশন ফার্স্টে, পারসিভ করা, which involves seeing the stimuli along with other perceived objects. ঠিক আছে, সো যা যা আছে রাস্তায়, অলরেডি আমি রাস্তা দেখতে পাচ্ছি, লেন দেখতে পাচ্ছি, আশেপাশে গাছপালা দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে কোন জিনিসটা হচ্ছে আমাকে এই কি বলে মানে কোন একটা অ্যাকশন নিতে বাধ্য করবে, সেটাকে পারসেপশন করা, পারসিভ করা। ঠিক আছে, আইডেন্টিফিকেশন অর ইন্টেলেকশন which involves the identification and understanding of the stimuli. প্রথমবার খালি বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে বা কিছু একটা আছে, সেকেন্ড টাইমে আইডেন্টিফিকেশন হচ্ছে এটাকে হচ্ছে ঠিক মতো আইডেন্টিফাই করতে পারবে যে আচ্ছা এই জিনিসটা, যে মানুষ দাঁড়ায় আছে, একটা বাছুর হঠাৎ করে চলে আসছে রাস্তার মাঝখানে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ইমোশন অর জাজমেন্ট, which involves the decision making process. আচ্ছা চলে আসছে, এখন আমাকে কিছু একটা করতে হবে,
তো সেটাতে আমার ডিসিশন নিতে হবে, ঠিক আছে, ইন উইচ আ ডিটারমিনেশন ইজ মেড অ্যাজ টু দ্য প্রপার কোর্স অফ অ্যাকশন, আইদার টু স্টপ, টু পাস, মার্চ, ক্রস, মুভ ল্যাটারালি, ব্লো হর্ন। হর্ন দাও একটা জিনিস হইতে পারে, ঠিক আছে, কি করবেন আপনি ডিসাইড করলেন, জাজমেন্ট করলেন, ঠিক আছে। আচ্ছা, আর 4 নম্বর হচ্ছে ভলিউশন অর রিয়াকশন। আগেরটাতে ডিসাইড করছি, লাস্টেরটাতে হচ্ছে সেটাকে এক্সিকিউট করব। আচ্ছা আমি ঠিক করছি আমি হর্ন দিব, তাহলে এখন হাত দিয়ে চাপ দিয়ে হর্ন দিব। আমি ঠিক করছি আমি গাড়ি থামাবো, তাহলে আমি ব্রেকে চাপ দিয়ে গাড়িটাকে থামাবো। এটা হচ্ছে ভলিউশন অথবা রিয়াকশন। সো এই 4টা স্টেপ দেখা যাচ্ছে, এই 4টাকে একসাথে এই প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ড পি, তারপরে আই, তারপরে ই ভি, পিআইইভি অনেক সময় বলা হয়, ঠিক আছে, পিআইইভি টাইম বলা হয়, রিয়াকশন টাইম অর পিআইভি টাইম। However, this sequence does not typically occur in emergency or surprised situations. So, অনেক সময় দেখা যায় যে আপনার কন্ডিশনটা এতটাই সারপ্রাইজিং ছিল, এত এমার্জেন্সি ছিল যে এই 4টা স্টেপে যে হবে নট নেসেসারিলি, মাঝখানে 2টা বাদ চলে যেতে পারে, মাঝখানে 2টা বাদ চলে যেতে পারে। কারণ কি, আপনাকে খুব তাড়াতাড়ি রিয়াক্ট করা লাগতেছে। যেমন আপনি বুঝে বুঝে একটা ডিসিশন নেওয়া, সেই টাইপটা নাও থাকতে পারে। হঠাৎ করে সামনে চলে আসছে, এখন আপনাকে আইদার ব্রেকে চাপ দিয়ে দিতে হবে অথবা আপনার গাড়ি ঘুরে ফেলতে হবে, ঠিক আছে। সো 4টাই যে হবে নট নেসেসারিলি, কিন্তু নর্মাল সিচুয়েশনে সেসব জায়গায় সাধারণত এই 4টা সিনারিও বা 4টা সিচুয়েশনই পরপর হয়। Rather, perception of a dangerous situation is frequently followed by emotional response without the intervening stage of intellection. ঠিক আছে, as this emotional response is very quick and sudden, almost reflex-like, often provides undesirable disorganized response in the face of a hazardous situation. সেই জিনিসটাই যে আপনার যদি সময় কম পাওয়া যায়, তাহলে দেখা যায় যে এই ডিসিশন গুলো প্রপার নাও হতে পারে এবং সেক্ষেত্রে আনডিজায়ারেবল আপনার সিচুয়েশন বা রেসপন্স হতে পারে, ঠিক আছে। The total time required to perceive and complete a reaction to a stimuli is the sum of the times necessary of perception, identification, emotion, volition. This total reaction time is often referred as the PIEV time, reaction time or the PIEV time. The time required for reacting properly and safely after making proper evaluation of all pertaining factors, it can vary from about 0.5 seconds for simple situations to as much as 3 to 4 seconds for more complex situations. তাহলে আপনার সিচুয়েশনটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কতটা এটা আপনার শক দিচ্ছে, সারপ্রাইজ করতেছে, সেটার উপর ডিপেন্ড করে এটা আপনার কম সময়ও হতে পারে, আবার বেশি সময় হতে পারে, আধা সেকেন্ডও হতে পারে, 3 থেকে 4 সেকেন্ডও হতে পারে। অনেক সময় মানে অবাককর কিছু দেখলে মানুষের বুঝতে বুঝতেই সময় পার হয়ে যায়, বুঝতে বুঝতেই সময় পার হয়ে যায়, ঠিক আছে। সো এই টাইমটা কেন ইম্পর্টেন্ট, এটা লাগে হচ্ছে কি কি কাজে, টু ডিটারমাইন দ্য সেফ স্টপিং সাইড ডিস্টেন্স। আপনি যদি, আমরা দেখে আসলাম যে যতগুলো অপশন আছে তার মধ্যে একটা অপশন হচ্ছে থামা, একটা অপশন হচ্ছে থামা, গাড়ি থামানো, সামনে কিছু একটা আছে তাকে প্রোটেক্ট করার জন্য, তার আগেই আমি গাড়িটাকে থামিয়ে ফেলতে যাচ্ছি। তাহলে সেফ স্টপিং সাইড ডিস্টেন্স আছে নাকি, আমি গাড়িতে ব্রেক চাপ দিলে গাড়িটা থামবে নাকি, আমি কতক্ষণ আগে দেখেছি, আমি যে ডিস্টেন্সটা ক্রস করব, আমি 60 বা 70 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছি, আমি সামনে কিছু দেখে ব্রেক চাপলাম, তারপর তো আমার গাড়ি সামনে যাবে, তো যেখানে আমার বস্তুটা আছে তার আগে আমি থামাতে পারবো নাকি। সেফ অ্যাপ্রোচ স্পিডস অ্যাট ইন্টারসেকশন, ইন্টারসেকশনের সেফ অ্যাপ্রোচ স্পিড কত হবে, অ্যাম্বার অথবা ক্লিয়ারেন্স টাইম কত হবে, অ্যাম্বার হলুদ যেটা, ইয়েলো লাইট যেটা, সেটা কত হবে, পিআইভির উপর এগুলো ডিপেন্ড করে। পিআইভি টাইম ইনক্রিজেস উইথ, কখন এই টাইমটা বাড়বে, কমপ্লেক্সিটি অফ দ্য সিচুয়েশন, একটু আগে বললাম যে কমপ্লেক্স সিচুয়েশন হলে 3 থেকে 4 সেকেন্ড হতে পারে। গ্র্যাভিটি অফ দ্য ইভেন্ট, people generally react quicker to very strong stimuli than to weak ones. ঠিক আছে, যদি এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যে আপনার এখন ডিসিশন ঠিক মতো না নিলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বড়সড়, তখন কিন্তু মানুষ অনেক তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ফেলে। ভেহিকলস স্পিড, ড্রাইভার্স এজ, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। এবং মানুষের ডিসিশনটা সাধারণত কোন ধরনের হয় আপনারা কি জানেন, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যে ধরেন একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সামনে হঠাৎ করে দেখলো যে একটা মা আর একটা বাচ্চা হঠাৎ করে চলে আসছে, তাহলে এখন সে এত দেরি করে এটা দেখছে যে তার সামনে 2টা অপশন, একটা হচ্ছে যে ওদের দুজনকে ধাক্কা দিয়ে
চলে যাওয়া, অথবা সে গাড়ি ঘুরায় ফেলা। মানে তাদেরকে অ্যাভয়েড করার জন্য গাড়িটাকে আপনার অন্যদিকে ঘুরায় ফেলা, কিন্তু সেক্ষেত্রে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হইতে পারে। এমনি কি মনে হয়, এমনি সাইকোলজিক্যালি বেশিরভাগ মানুষ কোন ডিসিশনটা নেবে, যে তাদেরকে ধাক্কা দিবে, নাকি আহ নিজের রিস্ক হবে এটা জেনে জানা সত্ত্বেও গাড়ি ঘুরায় ফেলতে পারে? কি মনে হয়? স্যার ঘুরে ফেলতে পারে স্যার স্যার। একজন মানে ড্রাইভারের মানে মানসিকতার উপর ডিপেন্ড করে স্যার। ম্যাক্সিমাম তো হচ্ছে আগে নিজের ভালোই চায়। নিজের ভালো চায়। স্যার এখানে দেখি যদি আপনারা দুই কি লেনের করবেন, রাস্তা, আপনাদের একটা রেসপন্স দেখি দেখি আপনারা চ্যাট বক্সে লেখেন তো। আপনি যদি ড্রাইভারটা হন, ঠিক আছে, আপনি যদি ড্রাইভারটা হন, তাহলে আপনি কি করবেন? আপনার সামনে এরকম দুইজন মানুষ আছে, ধরেন মা আর বাচ্চা বলুন, অথবা যে কেউ হইতে পারে, একজন বৃদ্ধ মানুষ হইতে পারে, ঠিক আছে, ছেলেরা, ইয়াং মানুষ ওরা তো সাধারণত চলেও যেতে পারে, অথবা ছোট একটা ছেলে, কেউ এরকম স্যার আসে পড়ছে, বাংলাদেশে আপনি হইলে হলো। ড্রাইভিং। হ্যাঁ, এখন আমি বললাম যে আপনি গাড়ি ঘুরাই ফেললে 1 দিবেন, আর যদি আপনার মনে হয় যে না, আমি তাদের উপর দিয়ে রান ওভার করবো, যেহেতু তাদেরই দোষ, ধরলাম দোষটা ওদের, যে লোকটা সামনে এসে দাঁড়াইছে, যে মাটা সামনে এসে দাঁড়াইছে, দোষ তাদের, ঠিক আছে, আমি তাদের উপর দিয়ে চলে যাব। কতজন A1 দিবে, কতজন 0 দিবে? স্যার কোনটার জন্য 1 আর 0? 1 হচ্ছে আপনি গাড়ি সরিয়ে ফেলবেন, যে চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা না করে, অ্যাকচুয়ালি গাড়ি সরালে আপনার অ্যাক্সিডেন্ট হবে, এটা স্বাভাবিক, ঠিক আছে, এটা আপনি নিজেও বুঝতে পারতেছেন। আর 0 হচ্ছে যে আপনি ওর উপর দিয়ে রান ওভার করবেন। স্যার ব্রেক স্যার করার কথা বলেন না কেন স্যার? এখানে তো হার্ড ব্রেকও ব্রেক করা যায় করার না। ধরেন অপশন নাই। ব্রেক কখন আপনি করতে পারবেন? ব্রেক করার, আপনি তো এটা স্পিডে গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, স্পিডে গাড়ি চালাচ্ছেন, আপনি ব্রেক করলে সাথে সাথে কি ব্রেক ধরবে? আপনি আগায় যাবেন না। তো আপনি এত লেট করে দেখছেন যে এখন আপনি আইদার ব্রেক চাপলেও তাকে ধাক্কা দিবেন, ব্রেক চাপলেও তাকে ধাক্কা দিবেন। স্যার তো পাশ কাটিয়ে যাওয়া যাবে না স্যার? সেটা তো একটা রিস্ক। ধরেন আপনি এখন পাশ কাটিয়ে যেতে যাচ্ছেন, সেখানে আপনার পাশের লেনে গাড়ি থাকতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ওইটাতে বললাম। আপনি সরাই ফেললে যে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, মরে যাবেন, নট নেসেসারি, কিন্তু তখন আপনার রিস্ক। আর উপর দিয়ে চলে গেলে তাদের রিস্ক, ঠিক আছে, আপনার একটা রিস্ক প্রবাবিলিটি, আপনি বাঁচা যেতে পারেন। আপনি যদি গাড়ি সরাই ফেলেন, আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যদি কোনো কিয়া দেখে থাকেন, এসব ক্ষেত্রে কি হয়, তারা গাড়ি ঘুরায় ফেলে। ঘুরায় ফেলে মানে কি, তারা তাকে অ্যাভয়েড করার জন্য অন্যদিকে, বাম দিকে অথবা ডান দিকে চলে যাওয়ার চেষ্টা করে। বাম দিকে ডান দিকে গিয়ে যদি আবার গাড়ি কন্ট্রোল করে রাস্তায় আসতে পারে, ভালো কথা, কিন্তু রাস্তা যদি ওরকম না থাকে, তখন রান অফ রোড হয়ে যেতে পারে, রাস্তাকে পড়ে যেতে পারে, ঠিক আছে। তো দেখেন এখানে সবাই কিন্তু প্রায় এক দিচ্ছে, এবং এটাই হচ্ছে আমার ধারণা মতে ছিল যে এটাই হচ্ছে মানুষের সাইকোলজি। মানুষজন যাকে চিনে না জানে না, যদিও তার ভুল থাকতে পারে, কিন্তু কেউ কাউকে জেনে বুঝে ক্ষতি করতে চায় না, ঠিক আছে, ক্ষতি করতে চায় না, বরং নিজের উপরে নিতে চায়। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এটা একটা অনেক সময় আমাদের যে বিল্ট ইন যে ব্যাপারগুলো আছে, এটার সাথে এটা রিলেটেড, তাই না? প্রত্যেক সফটওয়্যারে বিল্ট ইন কিছু ব্যাপার থাকে না, ল্যাপটপ বা কম্পিউটারে। তো এরকম মানুষের মধ্যে কিছু বিল্ট ইন ব্যাপার আছে। মানুষ কিন্তু বেসিক্যালি ভালো, কিন্তু দুনিয়াতে চলতে চলতে বিভিন্ন কারণে, বিভিন্ন সংস্পর্শে, তখন মানুষজন খারাপ ডিসিশন নেওয়া শুরু করে। আচ্ছা, আচ্ছা, এরপর পিআইভি এর অন্য আরো ডিপেন্ডেন্ট গুলো হচ্ছে যে ফিজিক্যাল ডেফিসিয়েন্সি, কোনো ড্রাইভারের যদি এরকম ডেফিসিয়েন্সি থাকে, অথবা মেন্টাল ইমোশনাল স্টেট, সাইকোলজিক্যাল কন্ডিশন which temporarily distract attention, concentration, alertness of the driving, or make less responsive to the stimuli. So এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় অনেক ড্রাইভার প্রেসারে থাকে, হ্যাঁ, তার হয়তো পারিবারিক ঝামেলা হচ্ছে, অথবা বাসায় কেউ অসুস্থ, এসব কারণে অনেক সময় দেখা যায় যে হয়তো সিচুয়েশনটা তখন অন্যরকম ছিল, রাস্তায় যে রাস্তা পার হচ্ছিল সে ঠিক মতো পার হচ্ছে, কিন্তু আমার ড্রাইভার সাহেব কোনো কারণে অ্যাটেনশন ডিসঅর্ডারে ভুগতেছিল, এই জন্য তখন তার পিআইভি কমে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, besides above factors, PIV time depends on speed of the vehicle. কত স্পিডে যাচ্ছে, যে গাড়ি যত তাড়াতাড়ি চলবে সেটার জন্য আপনার রেসপন্স টাইম তত কমে যাবে। Even location of roads, within built up areas drivers remain extra vigilant, alert, always expect surprise situations. In contrast, driving in open rural highway is very relaxed and less attentive. So সে কোথায় চালাচ্ছে এটার উপর বেস করে কিন্তু তার
একটা মাইন্ডসেট থাকে, ঠিক আছে? সে যদি এমন একটা শহর অঞ্চলে চালায় বা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছে যেখানে স্কুল কলেজ আছে, জানে যে যে কোনো সময় স্কুল কলেজের ছেলেমেয়েরা সামনে চলে আসতে পারে, তখন কিন্তু সে আগে থেকেই আপনার অ্যালার্ট ভাবে গাড়ি চালাবে, যাতে অনেক কম সময়ে সে ব্রেক চাপতে পারে। কিন্তু যদি এমন একটা জায়গায় থাকে যেখানে কারো আসার পসিবিলিটি নাই, ঠিক আছে, সেসব জায়গায় কিন্তু এই পিআইভিটা বেশি আপনার এফেক্ট করে, তাই না? আপনারা হাইওয়েতে চালাচ্ছেন, আশেপাশে তেমন কেউ নাই, তো কারো আসার কথা না, কিন্তু হঠাৎ করে একটা বাছুর চলে আসলো, ঠিক আছে? তো সেই সময় কিন্তু মানুষ আপনার লেস অ্যাটেন্টিভ থাকে, তো তার পিআইভি টাইমটা বেড়ে যায়। ডিজাইন ভ্যালু, the design value is usually based upon the normal range of road users. So আমার যারা রোড ব্যবহার করে তাদের মধ্যে 85th পার্সেন্টাইল গ্রুপকে আমরা ইউজ করি। আমরা আগের দিন ডিসকাস করেছিলাম যে 100%-এর জন্য আসলে ট্রাই করলে সবকিছুই অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, এই জন্য আমরা সাধারণত 85th পার্সেন্টাইলের জন্য ট্রাই করি, not upon the abnormal. Design would be uneconomical if extreme values are considered. Brake reaction time recommended by us though. আমার টাইমগুলো সম্পর্কে একটা আইডিয়া দিয়েছে। পারসেপশন টাইম 1.5 সেকেন্ডের মতো। রুরাল এরিয়াতে আপনার টোটাল পিআইভি হচ্ছে 2.5 সেকেন্ডের মতো হয়, আর আরবান এরিয়াতে হচ্ছে আরো কমায় দেওয়া হয়, যেহেতু আরবান এরিয়াতে আপনার ফ্রিকোয়েন্টলি ব্রেক চাপার দরকার পড়তে পারে, তো এখানে হচ্ছে 2.25 থেকে 2.5 সেকেন্ডের মতো হতে পারে। স্যার পারসেপশন টাইমটা 1.15 সেকেন্ডস, এটা মানে কি স্যার? পারসেপশন হচ্ছে প্রথম স্টেপটা, কোনো কিছুকে পারসিভ করা, যে আপনার রাস্তার মধ্যে কোনো একটা স্টিমুলি আছে সেটা বুঝতে পারার জন্য 1.5 সেকেন্ড বলছে। মস্তিষ্ককে আচ্ছা। আপনাকে ইয়া করতে হবে না, মস্তিষ্ককে আপনাকে মানে জিনিসটাকে বুঝতে পারতে হবে না যে সামনে কিছু আছে, আমাকে কিছু করতে হবে, সেটা হচ্ছে 1.5 সেকেন্ড বলা হয়েছে, কারণ এটাতে অ্যাবনর্মাল একটা এই সিচুয়েশন, টাইমগুলো কি নরমাল মানে না, তাই না? হ্যাঁ ম্যাক্সিমাম হ্যাঁ, টাইম এগুলো কি স্যার ম্যাক্সিমাম টাইম মানে ম্যাক্সিমাম 1.5 ম্যাক্সিমাম সেকেন্ড? না, 85th পার্সেন্টাইল। 85th পার্সেন্টাইল মানে কি, আপনার রেঞ্জ যদি 0 থেকে 100 হয় তাহলে 85th পার্সেন্টাইল মানুষ, 85% মানুষের জন্য ভ্যালুটা 1.5 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের চেয়ে কম হবে। বাকি 15% মানুষের জন্য বেশি হইতে পারে, কিন্তু আপনি যদি 100% মানুষের জন্য চিন্তা করতে চান, ঠিক আছে, তাহলে কি হবে, আপনার ডিজাইন গুলো সব বেশি আনইকোনমিক্যাল হয়ে যাবে, তাই না? এটার উদাহরণ দেওয়া যেতে পারে কি, যেমন ধরেন আপনাদের ওই যে আপনার বিল্ডিং ডিজাইন যখন করছেন, ঠিক আছে, বিল্ডিং ডিজাইন করার সময় যদি আপনারা সব এক্সট্রিম সিনারি গুলো চিন্তা করেন, তাহলে আপনাদের ডিজাইন অনেক ইয়া হয়ে যাবে না, এক্সপেন্সিভ হয়ে যাবে না? একই রকম এখানে আমার 85% পর্যন্ত বেশিরভাগ মানুষই এই রেঞ্জের মধ্যে পড়বে, তাদের জন্য টাইম, ঠিক আছে। এখন আপনি যদি এটাকে 100% নিতে চান, বাকি যে 15% উপরে 15% আছে, তাদের মধ্যে অনেকে হয়তো ফিজিক্যালি অনেক হচ্ছে ডেফিসিয়েন্ট, তাদের চোখের পাওয়ার কম বা এই টাইপের ব্যাপার স্যাপার আছে তাদের মধ্যে, ঠিক আছে, তাদের নিজস্ব ডেফিসিয়েন্সি অনেক বেশি, তাদেরকে যদি আমি কভার করতে চাই তাহলে দেখা যাবে যে আমার ডিজাইনটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, ঠিক আছে। এবং বেশি এক্সপেন্সিভ ডিজাইন করা আসলে না, যেহেতু আমাদের সবারই বাজেটের ঘাটতি থাকে, সবারই বাজেটের ঘাটতি থাকে, বুঝতে পারছেন? এবং স্যার রাস্তার এইখানে ডিজাইন করার সময় কি বলছিলাম, হ্যাঁ বলেন। এইখানে ব্র্যাকেটের ভিতর যেই ভ্যালুগুলো লিখছে পিআইভি ইজ ইকুয়াল টু 2.5 সেকেন্ড একটু অর জোরে বলেন, পিআইভি বুঝতে ইজ পারিনি। ইকুয়াল, স্যার ব্র্যাকেটের ভিতর যে ভ্যালুগুলো লিখছেন না এখানে রুরাল এরিয়া আর উরবান এরিয়ার জন্য, হ্যাঁ এগুলা কি স্যার ওই হ্যাঁ, 15% এর জন্য, এক্সট্রা যে 15%? না না, এটা টোটাল, এটা 85th পার্সেন্টাইল গ্রুপের জন্য। পিআইভি এর তাহলে হচ্ছে স্যার টোটাল, ঠিক আছে। প্রথমটা হচ্ছে 1.5 সেকেন্ড, আমি আরেকবার বলি, পারসেপশন হচ্ছে 1.5 সেকেন্ড, বাকি তিনটা প্রসেস মিলে 1 সেকেন্ড অথবা এই 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 পরিমাণটা, সো এইটা প্লাস এইটা মিলে হচ্ছে টোটাল পিআইভি। সো পিআইভি তে 4টা প্রসেসের মধ্যে প্রথমটাতে সবচেয়ে বেশি সময় লাগে, এর পরেগুলো তাড়াতাড়ি দিয়েছে, ঠিক আছে। সো এই দুইটা মিলে হচ্ছে আমার টোটাল পিআইভি। রুরাল এরিয়াতে একরকম, আরবান এরিয়াতে কিছুটা কম হইতে পারে, এবং আস্ত সাধারণত 2.5 সেকেন্ডই আপনার ইয়া করে, রেকমেন্ড করে, 2.5 সেকেন্ড রেকমেন্ড করে 85th পার্সেন্টাইল গ্রুপের জন্য। ওকে স্যার। স্যার বলেন। স্যার একটু আগে যে আপনি এক্সাম্পলটা দিলেন যে হঠাৎ করে যদি মানুষ সামনে চলে আসে, তো এখন স্যার যদি মানুষের পরিবর্তে কোনো গরু ছাগল বা কোনো কুকুর সামনে আসে, এক্ষেত্রে গাড়ি ঘুরিয়ে নিলে যদি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এক্ষেত্রে কি করব? সেটা তো আমি বলতে পারবো না, এটা তো এক একজন এক এক ভাবে ডিসাইড করে,
মানুষের নেচার এরকম, মানুষ জেনে বুঝে কারো ইচ্ছা করে ক্ষতি করতে চায় না। হ্যাঁ, এখন গাড়ি ঘোড়া কুকুর আসলে কি করবে এটা আমি জানি না। কেউ উপর দিয়ে চলে যাবে, কেউ ঘুরাবে। এটা হচ্ছে তার নেচারকে ডিফাইন করবে। যদি সে অনেকটা এনিমাল লাভিং টাইপের হয়ে থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে হয়তো সে সেই অবস্থাতেও গাড়ি ঘোড়া নিতে পারে, নিজের ক্ষতি হবে জানতে পেরেও। ঠিক আছে, কিন্তু অনেকে হয়তো অতটা কেয়ার করবে না, অনেকে হয়তো উপর দিয়ে চলে যাবে, কুকুর মারা গেলে কি হলো, একটা বিড়াল মারা গেলে কি হলো। ঠিক আছে, সেটা টোটালি পার্সন টু পার্সন ভ্যারি করবে। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে ওকে আমি স্যার। যেটা দেখাতে চেয়েছিলাম, মানুষের ক্ষেত্রে বেশিরভাগ বেশিরভাগ মানুষ, এমনকি বাংলাদেশে যত ড্রাইভার আছে, ঠিক আছে, এরকম সিচুয়েশনে পড়লে আপনারা যেমন বলছেন যে গাড়ি ঘুরাই নেবেন, বেশিরভাগ ড্রাইভারই এটা করবে। ঠিক আছে, এখন পর্যন্ত এটাই আমার আইডিয়া। ঠিক আছে, খুব কম মানুষই, খুব রেয়ার সংখ্যক মানুষই হচ্ছে মানে উপর দিয়ে চলে যাবে, অথবা যারা চলে যাবে তারাও হয়তো মানে হয়তো সময়ের অভাবে চলে যেতে পারে। ঠিক আছে, অনেক সময় এমন হয় না যে মানে আপনি বুঝতে পারতেছেন আপনার গাড়ি ঘুরায় নেওয়া উচিত, কিন্তু তারপর গাড়ি ঘুরায় নিতে নিতেই আপনি উপর দিয়ে চলে গেছেন, এরকম হইতে পারে। ঠিক আছে, আর পশু পাখিরটা জানি না, পশু পাখিরটা অন্য। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স। আমাদের পিআইভি শেষ হলো। পেডেস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্ট স্পেশালি ইন আরবান এরিয়াস। পথচারী যারা আছে, pedestrian actions are less predictable than those of drivers, as many pedestrians considers themselves outside the law in traffic matters. ঠিক আছে, সো লেস প্রেডিক্টেবল কেন? কারণ অনেক পথচারী তাদেরকে আউটসাইড দ্য ল মনে করে, যে আমাদের জন্য কোনো আইন নাই। দে আর হার্ড টু এনফোর্স, আপনি তাদেরকে ইচ্ছা করলেও সেইভাবে মানে ট্রাফিক রুলস বানাতে পারবেন না। প্লাস তারা যেহেতু মানে কোনো ট্রাফিক সিস্টেমের আন্ডারের মধ্যে দিয়ে যায় না, যেমন ড্রাইভারদেরকে বিআরটি তে যাওয়া লাগে লাইসেন্সের জন্য, গাড়ির কাগজপত্রের জন্য যাওয়া লাগে। ঠিক আছে, সো তাদেরকে ট্রেন করা পসিবল, কিন্তু পথচারী তো যে কেউ পথচারী হতে পারে, সো তাদেরকে এনফোর্স করা ডিফিকাল্ট হয়েছে। pedestrians more often disobey traffic control devices than drivers. So তারা হচ্ছে অনেক বেশি ডিসঅবে করে আপনার ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলোকে। Crossing characteristics. In generally, pedestrians tend to walk in a path that represents the shortest distance or most convenient route between 2 points. ঠিক আছে, এটা হচ্ছে মেজর রিজন যে তারা ট্রাফিক রুলস কেন ফলো করতে চায় না। সবাই অলস। ঠিক আছে, সবাই অলস, এটা একটা মানুষের একটা সাইকোলজিক্যাল ব্যাপার। সো মানুষের অনেক সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার কিন্তু আপনি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সায়েন্সে পাবেন, তাই না? কারণ মানুষের সাইকোলজি দিয়ে কিন্তু তাদের অনেক বিহেভিয়ার আপনার ডিপেন্ড করবে, এবং সেই বিহেভিয়ার উপর বেস করেই কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে ট্রাফিক ইঞ্জিনিয়ার হিসেবে। ঠিক আছে, সো যারা পেডেস্ট্রিয়ান তাদের একটা সাইকোলজি কি, তারা সবচেয়ে অলস নেচারে থাকবে এবং তারা সবচেয়ে শর্টেস্ট পথে যাবে, যদিও সেটা রিস্কি। ঠিক আছে, দে টেন্ডস টু ওয়াক ইন আ পথ দ্যাট রিপ্রেজেন্টস দ্য শর্টেস্ট ডিস্টেন্স। রাস্তা পার হবে, ঠিক আছে, কি বলে 100 মাইল না তো ধরেন 100 ফিট সামনে হাঁটে আমি কি বলে 100টা 20টা সিঁড়ি বেয়ে ওভারব্রিজে উঠবো, তারপর আবার 20টা সিঁড়ি বেয়ে নামবো, এত পরিশ্রম আমি করতে পারবো না। আমি কি করব, আমি যেখানে দাঁড়াইছি সেখান থেকে রাস্তা পার হওয়া শুরু করবো। ঠিক আছে, আমি রাস্তা পার হয়ে ঠিক আমি এখন যেখানে দাঁড়াইছি এই অপোজিটের বিল্ডিংটাতে যাবো, সো আমি এদিক থেকে পার হবো। আমি কেন কষ্ট করে সামনে গিয়ে ওভারব্রিজে উঠে আবার নামে তারপর ওখানে যাবো না। ঠিক আছে, they often cross at mid block instead of using crosswalks. তাদেরকে যদি ক্রসওয়াক দেওয়াও হয় তারপরে তারা সেটা ইউজ না করে মাঝ রাস্তায় পার হওয়া শুরু করে। এবং এইটাও এক ধরনের প্র্যাকটিসের ব্যাপার, এক ধরনের সাইকোলজির ব্যাপার। এই জিনিসটা আমাদের দেশে অনেক হয়, আমাদের বাংলাদেশের একটা কমন টেন্ডেন্সি, বাংলাদেশের জন্য কমন টেন্ডেন্সি। আমি যে সময়টা বিদেশে ছিলাম আমি একদিনও এই জিনিসটা দেখি নাই, এবং যাদের দেখছি তারা বাংলাদেশি অরিজিনের অথবা সাবকন্টিনেন্ট অরিজিনের। ঠিক আছে, এর বাইরে আমি কাউকে এই জিনিস করতে দেখি নাই যে তারা মিড ব্লকে রাস্তা পার হবে, যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে রাস্তা পার হওয়া শুরু করবে। সো এটা একটা হচ্ছে ট্রেন আপের ব্যাপার, একটা মাইন্ডসেটের ব্যাপার। আমাদের মাইন্ডসেটটা এরকম করাপ্টেড মাইন্ডসেট হয়ে গেছে। Pedestrians also have a basic resistance to change grades when crossing roadways. চেঞ্জ গ্রেড বলতে যেটা বুঝালাম, ওভারব্রিজ ইউজ করতে চাবে না। চেঞ্জ গ্রেড মানে কি, স্লোপ চেঞ্জ করা, উপরে ওঠা, হাইট গেইন করা। সো তারা
ওভারব্রিজ ইউজ করতে চায় না, ফুট ওভারপাস ইউজ করতে চায় না। They don't voluntarily make use of special pedestrian facilities such as underpass or overpasses. এগুলো হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে পেডেস্ট্রিয়ানদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, তো এটা দিয়ে আমাদের প্রথম স্লাইডটা শেষ হলো, যেখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর রিলেটেড বিভিন্ন এন্টিটি এবং তাদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে ডিসকাস করা হলো। এই জিনিসগুলো কম বেশি আপনারা আসলে জানেন, ঠিক আছে, এবং এখানে কনসেপচুয়াল জিনিসের চেয়ে আসলে জানার জিনিস বেশি আছে, ঠিক আছে, জানার জিনিস বেশি আছে। তো আমরা কন্টিনিউ করি আমাদের সেকেন্ড স্লাইডে। আমাদের যেহেতু অলরেডি, হ্যাঁ বলেন। এই স্লাইডে তো স্যার মিডে থাকবে না? হ্যাঁ, মিডিয়াতে থাকবে। ফার্স্ট মিডে স্যার, স্যার কি টাইপের কোশ্চেন আসতে পারে স্যার এরকম স্লাইড থেকে? আপনি বলেন কি টাইপের কোশ্চেন আসতে পারে। সব বুঝতেছি না তো স্যার, সব রিডিং টাইপের। তাহলে রিডিং টাইপের কোশ্চেন আসবে। হ্যাঁ, তাহলে রিডিং টাইপের কোশ্চেন আসবে। এবং মিড ওয়ান এর সিলেবাসে আসলে তেমন তেমন অঙ্ক নাই, খুব কম অঙ্ক আছে। মিড ওয়ান এর সিলেবাসে তেমন অঙ্ক নাই, খুব কম অঙ্ক আছে, ঠিক আছে। এমনি যদি আপনারা ক্যাম্পাসে পরীক্ষা দিতেন তাহলে তো রিটেন টাইপের কোশ্চেন আসতো, যেটাকে আপনারা বলেন মুখস্থ করা টাইপের। কিন্তু এটা মুখস্থ করাও কি খুব বেশি? আপনারা তো সবাই মানে রাস্তাঘাট ইউজ করেন, এবং এখানে কি কি লাগে দরকার অনেক কনসেপ্ট থেকেই লিখে ফেলা যায়, ঠিক আছে। এখন আপনাদের অনলাইনে কি দিব আমি জানি না, অনলাইনে কি দিব আমি জানি না, ঠিক আছে। অনলাইন এক্সামে তো আসলে এরকম কারো ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলে কোনো লাভ নাই, ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলে তো লাভ নেই। আচ্ছা, সো আমাদের নেক্সট পার্ট হচ্ছে ট্রাফিক স্টাডিজ অর সার্ভেজ। আপনারা একটা সার্ভে করবেন, ঠিক আছে। এটা কিছু অর্থে ট্রাফিক সার্ভে, আবার কিছু অর্থে না, কারণ হচ্ছে যে সবগুলো কোয়েশ্চেন মেবি ট্রাফিক রিলেটেড থাকবে না, এর বাইরেও থাকতে পারে, তাই না। করোনা রিলেটেড ইয়া থাকতে পারে বা অন্য অনেক কিছু রিলেটেড থাকতে পারে, কিন্তু এটাও এক ধরনের ট্রাফিক সার্ভে হতে পারে, ঠিক আছে। আপনারা যেভাবে করছেন সেটা এক ধরনের ট্রাফিক সার্ভে হতে পারে। এখন আমরা আরো বেশি ডিফাইন্ড সার্ভে সম্পর্কে পড়বো, ডিফাইন্ড সার্ভে সম্পর্কে। So traffic engineers and planners need information about traffic for a variety of purposes in the course of their work of managing the road and traffic system. তাহলে আমার যদি রোড আর ট্রাফিক সিস্টেমকে আমি ম্যানেজ করতে চাই, বেটার ডিসিপ্লিন করতে চাই, তাহলে আমার অনেক ইনফরমেশন জানার দরকার পড়বে, ঠিক আছে। যেমন এখানে কতগুলো উদাহরণ দিয়েছে। প্ল্যানিং এন্ড ডিজাইনিং ট্রাফিক ফ্যাসিলিটিস including the selection of geometric standard, economic analysis, determination of priorities. So প্রথম উদাহরণটা কি দিয়েছে? প্ল্যানিং এন্ড ডিজাইনিং অফ ট্রাফিক ফ্যাসিলিটিস। সো আপনি আইদার নতুন একটা রোড করতে যাচ্ছেন অথবা এক্সিস্টিং রোডের ইমপ্রুভমেন্ট করতে যাচ্ছেন, ফ্যাসিলিটি বাড়াতে চাচ্ছেন। তো এখন এই কাজগুলো সাধারণত কারা করে থাকে? এই কাজগুলো তো সরকারের, তাই না। রাস্তা যে রোডস প্রোভাইড করা হয় সেগুলো কি সরকারি মালিকানায়, তাই না, গভর্নমেন্টের, রাষ্ট্রের, এবং এটাই সব মানুষ ব্যবহার করে। প্রাইভেট ওন রোড তেমন নাই বললেই চলে, তাই না, যেহেতু এরা সবাই ব্যবহার করে। তো এখন এগুলার মধ্যে আপনি যদি রাস্তা ঠিক করতে চান, তখন আপনার প্রথম যেই চ্যালেঞ্জটা আসে যে আপনি এই খাতে কত বরাদ্দ দিবেন, বাজেটের কত পার্সেন্ট আপনি রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার এগুলা বানানোর জন্য, এগুলা ইমপ্রুভ করার জন্য দিবেন, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট পরিমাণ আসবে, এবং দেখা যেতে পারে যে যত পরিমাণ বরাদ্দ আছে আপনার চাহিদা তার চেয়ে অনেক বেশি। সো অনেকেই আপনার জনপ্রতিনিধি যারা আছে, যাদেরকে সাংসদ বলা হয়, তারা তাদের এলাকার রাস্তার উন্নয়নের জন্য বলে যে এই রাস্তা ভালো করে দেন, এটা ঠিক করে দেন, ওটা ঠিক করে দেন, এখানে এই জিনিস দেন, এখানে ওভারপাস বানায় দেন, ফুট ওভারব্রিজ করে দেন, ঠিক আছে। এরকম জিনিস বলা হয়। তো এখন এগুলা করলে আসলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে। আপনার কাছে 300টা অ্যাপ্লিকেশন আছে, আপনি বড় জোর হয়তো 10টার মতো অ্যাপ্রুভ করতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গায় আপনার ইমিডিয়েট অ্যাটেনশন দরকার, না হলে ফ্যাটালিটি অথবা ইনজুরি অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি। যদি ওইটা আপনার মাইনর হয়, যে ওইটা ইমপ্রুভ করলে ভালো, না হলে একটু মানুষের কষ্ট হচ্ছে, ঠিক আছে, মানুষ আরো কিছুদিন কষ্ট করুক, আমরা পরের বছর আবার ট্রাই করব, ঠিক আছে। তো এরকম একটা প্রায়োরিটি সেট করার জন্য আপনার দরকার পড়ে ট্রাফিক সার্ভে। Determining the need for traffic control devices such as signs, traffic signals, pavement markings, school and pedestrian crossings. So traffic sign কখন দেওয়ার দরকার পড়বে, সিগন্যাল কখন দেওয়ার দরকার পড়বে, এগুলো তো এক এক লেভেলের হচ্ছে আপনার রেগুলেটরি ডিভাইস, তাই না। ট্রাফিক সাইনে হচ্ছে শুধুমাত্র সাইন থেকে আপনি থামতেছেন,
সিগন্যাল হচ্ছে আপনার রেড, ইয়েলো, গ্রিন এরকম সিগন্যাল আসতেছে। কোন সময় কোনটা আপনার এস্টাবলিশ করতে হবে, ইনস্টল করতে হবে, সেটার জন্য আপনার স্টাডি করতে হবে। এবং এটা আপনারা যারা ভবিষ্যতে আরো কোর্স নেবেন ট্রান্সপোর্টেশনের, মেজর গুলা বাদ দিয়ে মেজর মাইনর হিসেবে নিবেন, তখন আমরা এগুলো দেখবো যে কখন আমার সাইন দিলেই কাজ চলে যায়, কখন সাইনের পরিবর্তে আমাকে সিগন্যাল ইনস্টল করা লাগবে, সিগন্যাল ইনস্টলমেন্ট করার রিকোয়ারমেন্ট গুলা কি কি, ওয়ারেন্ট গুলা কি কি। ঠিক আছে, তো ওগুলোর জন্য আমাদের সার্ভে করা দরকার পড়বে। স্টাডিং দ্য এফেক্টিভনেস অফ ইন্ট্রোডিউস স্কিমস। আমি যদি একটা নতুন একটা স্কিম দেই, সেটা কতটা এফেক্টিভ হলো, এটা সাধারণত বিফোর আফটার স্টাডি নামে পরিচিত। ঠিক আছে, যেমন ধরেন আপনি বললেন যে আমার স্টেট ইউনিভার্সিটির সামনে গাড়িগুলো অনেক জোরে জোরে চলাচল করতেছে, হ্যাঁ, তো আমার যেহেতু এখানে অনেক ছেলে মেয়ে, অনেক স্টুডেন্ট হাঁটাচলা করে, তো এই জন্য এদের স্পিডটাকে কমানো দরকার। স্পিড কমানোর একটা এফেক্টিভ ওয়ে কি হতে পারে, একটা স্পিড ব্রেকার সেট করা, তাই না? আপনারা তো দেখছেন আপনাদের ইস্ট ওয়েস্টের সামনে স্পিড ব্রেকার প্রায় সেট করা হয়। ঠিক আছে, সো সেট করলেন, তো এই স্পিড ব্রেকার সেট করার ফলে আমার স্পিড আসলে কতটুকু কমলো, এটা একটা স্টাডি করতে পারেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, স্পিড ব্রেকার সেট করার আগে গাড়িগুলা এভারেজে কি স্পিডে চলাচল করতো সেটার একটা আপনার সার্ভে করতে হবে, এবং স্পিড ব্রেকারটা ইনস্টল করার পরে আবার ওরকম একটা টাইম ইন্টারভেল জুড়ে আপনার গাড়ির স্পিড কত সেটা আপনাকে সার্ভে করতে হবে। তারপর দুইটা এভারেজ থেকে আপনি স্ট্যাটিস্টিক্যালি দেখতে পারেন যে স্ট্যাটিস্টিক্যালি তারা কি পরিমাণ স্পিড কমাচ্ছে। ঠিক আছে, সো এইটা ট্রাফিক স্টাডির একটা মানে কমন পার্ট, একটা কমন পার্ট যে কোনো একটা যে আপনি মেজারমেন্ট নিলেন সেটার এফেক্টিভনেসটা কত। ঠিক আছে, ডায়াগনোজিং গিভেন সিচুয়েশন এন্ড ফাইন্ডিং অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন। সো আপনাকে একটা যদি সিচুয়েশন দিয়ে বলা হয় যে এই রাস্তায় এই সমস্যা হচ্ছে, এটা সমাধান করো, হ্যাঁ, আমাদের আপনার যারা মানে আইদার ট্রাফিক পুলিশ অথবা যারা হচ্ছে ড্রাইভার, তারা বলেছে এই রাস্তায় এই ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি, এটা সমাধান করা উচিত। ঠিক আছে, তখন আপনাকে ডায়াগনোসিস করতে হবে। ঠিক আছে, কি কারণে এটা হচ্ছে, কিভাবে সলিউশন বের করা যেতে পারে, ওটার জন্য আপনাকে সার্ভে করা লাগতে পারে। ফোরকাস্টিং দ্য এফেক্ট অফ প্রজেক্টেড স্ট্র্যাটেজিস, এটা একই রকম। ক্যালিব্রেটিং এন্ড ভ্যালিডেটিং ট্রাফিক মডেলস। সো বিভিন্ন ধরনের ট্রাফিক মডেলস আছে, যেটা হয়তো আমরা জাস্ট কিছু গ্লিপস পাবো আন্ডারগ্রেডে, যদি আরো বেশি জানতে চাই তাহলে আমাদেরকে হায়ার লেভেলে যেতে হবে। Purpose of traffic surveys. The traffic surveys are the means of obtaining information for these purposes. Specifically, the main purpose of traffic surveys may be summarized as follows. Kiki, traffic monitoring, control management, enforcement, forecasting, model calibration and validation. আগে যে পয়েন্টগুলোকে বললাম সেগুলা কি আপনার কি বলে এক শব্দে হাইলাইট করে দিয়েছে। আচ্ছা, ট্রাফিক স্টাডিজ ইনক্লুড কি থাকতে পারে, ইনভেন্টরিজ অফ রোড এন্ড ট্রাফিক ফিজিক্যাল ফিচার্স। ইনভেন্টরি মানে কি জানেন কেউ? স্যার যেইখানে প্রোডাক্ট রাখা হয় ওই জায়গাটাকেই তো বুঝতাম আগে ইনভেন্টরি। মানে এটা বিজনেসে বেশি ব্যবহৃত হয় যে ইনভেন্টরি, আপনার কি কি জিনিসপত্র আছে, কি কি ইনফ্রাস্ট্রাকচার আছে। তো এটা একই রকম হচ্ছে রোড নেটওয়ার্কে। রোড নেটওয়ার্কের মধ্যে আপনার কি কি ধরনের ফিজিক্যাল ফিচার আছে, আপনার সিগন্যাল কেমন আছে, তারপরে রাস্তা কতটুকু আছে, কত মাইল রাস্তা আছে, তো এই টাইপের ব্যাপার স্যাপার। ঠিক আছে, ফিজিক্যাল ফিচার সেগুলা কি পরিমাণে আছে। তারপর হচ্ছে ট্রাফিক স্ট্রিম ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো নিয়ে আমরা স্টাডি করতে পারি। ভলিউম, কি পরিমাণ ভলিউমের গাড়ি ঘোড়া চলছে, কয়টা গাড়ি চলছে প্রতিদিনে, কয়টা গাড়ি চলে, স্পিড হয় কেমন তাদের, গাড়ির অ্যাভারেজ স্পিড কত, ম্যাক্সিমাম স্পিড কত, মিনিমাম স্পিড কত। ডেনসিটি, অকুপেন্সি, ডেনসিটি মানে কতটুকু জায়গায় কতগুলো গাড়ি থাকতেছে, আমার এক মাইলের একটা রাস্তা, সেই 1 মাইলের রাস্তায় কয়টা গাড়ি থাকে, এই জিনিসগুলা। ক্যাপাসিটি স্টাডি হতে পারে, আমার রাস্তার ক্যাপাসিটি কত, আমার ডিমান্ড কি তার চেয়ে বেশি না কম, ইন্টারসেকশনের ক্যাপাসিটি কত, সেখানে আমার সিগন্যাল টাইমিংটা ঠিক আছে কি নাই। সিস্টেম ইউসেজ স্টাডিজ, ট্রাভেল টাইম ডিলে, আমার পুরা নেটওয়ার্কটাতে রোড নেটওয়ার্কটার কি কন্ডিশন, অপারেশনাল কন্ডিশনটা কি, এখানে ট্রাভেল টাইমের কি ধরনের ভ্যারিয়েশন হয়, আমার যে স্পিড লিমিট আমি সেট করেছি সেটা যত কমই হোক, ধরেন সেট করেছি 30 কিলোমিটার পার আওয়ার,
সেই 30 কিলোমিটার/আওয়ারে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে কত সময় লাগে এবং আমার কারেন্টলি ঢাকা সিটিতে কত সময় লাগছে, ট্রাভেল টাইম কিরকম, ডিলে কিরকম। অরিজিন ডেস্টিনেশনস, এটা সম্পর্কে আমরা পড়বো সামনে। ট্রাভেল ডিমান্ড, হোম ইন্টারভিউ সার্ভে, ঠিক আছে, হোম ইন্টারভিউ সার্ভে। সো ট্রাভেল ডিমান্ড আপনার ডিসাইড করার জন্য এরকম হোম ইন্টারভিউ করা হয়, হোম ইন্টারভিউ, বাসায় বাসায় গিয়ে ইন্টারভিউ করা হয়, ঠিক আছে। আপনারা যেটা করবেন সেটার অনেকটা কাছাকাছি। তো এখানে কি হয় যে নতুন একটা জায়গা আপনি সেট আপ করতেছেন, তো সেইখানে, অথবা নতুন জায়গা না, পুরান জায়গা হতে পারে, ঠিক আছে, সেখানে আপনার কি পরিমাণ ট্রাভেল ডিমান্ড আছে সেটা জানার জন্য বাসায় গিয়ে জিজ্ঞেস করা হয় যে এই বাসায় কতজন থাকে, কে কি করে। কে কি করে ওটা শুনলেই তো আসলে আপনি তাদের ট্রাভেল ডিমান্ড সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, যে বাসায় এতজন আছে, তো কর্তাকে আপনার অফিসে যাওয়া লাগে, দেখা যাবে কর্তীও হয়তো অফিস করে, ছেলে মেয়ে স্কুল কলেজে যায়, সেখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। প্লাস আরো কয়েকটা কোশ্চেন করে, আপনার কতবার ঘুরতে যান, মার্কেটিং কিভাবে করেন, আপনারা কি কমার্স করেন কি করেন না, নাকি সবসময় বাজারে গিয়ে আপনারা কেনাকাটা করেন। ওখান থেকে কিন্তু আসলে ট্রাভেল ডিমান্ড সম্পর্কে অনেক ভালো আইডিয়া পাওয়া যেতে পারে, ঠিক আছে। এর বাইরে কি থাকতে পারে? স্টাডিজ অফ রোড ইউজার কস্ট, ভ্যালু অফ ট্রাভেল টাইম, ভেহিকল অপারেটিং কস্ট, এগুলো সার্ভে করে বের করা যেতে পারে। পার্কিং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড স্টাডিজ, পার্কিং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এটা ঢাকা শহরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমার তো একটা আইডিয়া হচ্ছে যে যে এত এত যে মার্কেট বা হাসপাতাল বা এই জিনিসগুলো করছে, এগুলো করার সময় আসলে তাদেরকে ওইভাবে করা উচিত ছিল যে আপনারা পার্কিং এর ইয়ার সুবিধা আপনাদের দিবেন, তাই না? নাহলে ওখানে যারা আসে তারা তো আসলে আশেপাশেই পার্ক করবে, রোড সাইড পার্কিং করবে, যেটা রোডের ক্যাপাসিটি অনেকখানি কমায় দেয়, এবং আমার যখন পিক আওয়ার আসে তখন কিন্তু ট্রাফিক জ্যামে অনেক বেশি ভূমিকা রাখে, তাই না? সো যারা মার্কেট করছে, যারা অন্য জিনিস বানাচ্ছে বা যেই ইনস্টিটিউটটা বানাচ্ছে, তাদের আসলে দায়িত্ব ছিল তাদের যেই পরিমাণ ট্রাফিক আসবে সেই পরিমাণ একটা আপনার পার্কিং এর ব্যবস্থা করা, অথবা কিউমুলেটিভলি করা। একটা মার্কেট একা যদি নাও করতে পারে, আশেপাশে 2-3টা মার্কেট মিলে কিউমুলেটিভলি করা। তো এখন যেটা আছে সেটা আসলে খুবই অপ্রতুল, খুবই অপ্রতুল, তাই না? খুবই ইনসাফিসিয়েন্ট। সো এটার একটা স্টাডি করা হতে পারে। এক্সেল লোড সার্ভে, এটা হচ্ছে আপনার পেভমেন্টের পার্সপেক্টিভ থেকে আসে, যে আমার রাস্তায় যে গাড়িগুলো চলে তাদের ম্যাক্সিমাম ওজন কত, সেই ওজনগুলো কেমন রিপিটেটিভ নেচারে আসে, সেই অনুযায়ী আমার পেভমেন্ট ডিজাইনটা ভ্যারি করবে। ম্যাস ট্রানজিট পারফরমেন্স এন্ড ইউসেজ স্টাডিজ, ম্যাস ট্রানজিট মানে পাবলিক ট্রানজিট, সো এটার পারফরমেন্স কিরকম হচ্ছে, কিরকম ব্যবহার হচ্ছে। ট্রাফিক অ্যাক্সিডেন্ট স্টাডিজ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডিজ অফ ট্রান্সপোর্ট, নয়েজ, এয়ার পলিউশন, এগুলো এখন খুব ইম্পর্টেন্ট, যে আমার গাড়ি ঘোড়াগুলো কি পরিমাণ এয়ার পলিউশন করছে, কি পরিমাণ নয়েজ ক্রিয়েট করছে, ঠিক আছে। এগুলো সবই আপনার ট্রাফিক স্টাডিজ এর আন্ডারে পড়ে। এরপর আছে মেথডস অফ ডাটা কালেকশন এন্ড অ্যানালাইসিস, এগুলোর মধ্যে অনেকগুলো আপনারা আন্ডারগ্রেড লাইফেও করবেন, কিন্তু এই কথা হচ্ছে যে করোনা যদি শেষ না হয় তাহলে এগুলো আসলে কিভাবে করা পসিবল আমরা জানি না। সো রাস্তায় গিয়ে আপনারা দেখবেন যে আন্ডারগ্রেডে অনেক 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 স্কুল কলেজ না তো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, হ্যাঁ, এরকম ট্রাফিক ভেস্ট পরে রাস্তায় দাঁড়ায় থাকে, গাড়ি ঘোড়া মাপে অথবা কোনো না কোনো কিছু মাপে, ঠিক আছে। ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনার ভিডিও রেকর্ডিং করে গাড়ি ঘোড়া মাপার জন্য। তো এটা আমাদের সিলেবাসে আছে, ডিজাইনে আছে, কিন্তু করোনা না যাওয়া পর্যন্ত হয়তো এগুলা করা কিছুই পসিবল হবে না, ঠিক আছে। এমনকি যারা বিশেষ করে ট্রান্সপোর্টেশনের লাইনে আপনার ক্যাপাসিটন ডিজাইন করবেন, তাদেরকে তো মানে এটা একটা মোটামুটি ম্যান্ডেটরি যে আপনাদেরকে কিছু না কিছু মেজার করে আসতে হবে ফিল্ড থেকে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মেথডস অফ ডাটা কালেকশন এন্ড অ্যানালাইসিস, they are changing rapidly with advancement of auto data collection systems. আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, মানুষ গিয়ে মেজার করবে। মানুষ গিয়ে মেজার করার জিনিসটা অনেক এক্সপেন্সিভ ইন এ সেন্স, যে একজন মানুষকে কষ্ট করে রাস্তায় দাঁড়ায় থাকতে হবে, মেজার করতে হবে। তো বর্তমানে আপনার যেই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট গুলো এসেছে, সেগুলোতে কিন্তু সহজেই আপনার প্রচুর পরিমাণে ডাটা কালেক্ট করা পসিবল, প্রচুর পরিমাণে ডাটা কালেক্ট করা পসিবল। এবং এটাও আমি আগের দিন আপনাদের একবার বলেছিলাম না যে কি
অটোনোমাস ভেহিকেল এবং কানেক্টেড ভেহিকেল হচ্ছে বর্তমান সময়ের হট টপিক, তাই না? অটোনোমাস ভেহিকেল এবং কানেক্টেড ভেহিকেল। সো এরকম আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ডাটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে এমন হয়ে গিয়েছে যে প্রচুর পরিমাণে ডাটা পাওয়া যাচ্ছে, ট্রাফিক রিলেটেড ডাটাই। কিরকম সবচেয়ে সহজ সোর্স কি, কে বলতে পারবে? ট্রাফিক ডাটা পাওয়ার সবচেয়ে সহজ সোর্স কি? এই যে সিস্টেম, হ্যাঁ বলেন। স্যার গুগল ম্যাপস বা গুগল ম্যাপস। সো গুগল ম্যাপ ডাটাটা পায় থেকে, সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা এখন ঢাকা শহরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, তারা ফার্স্টে গুগল ম্যাপ বের করে দেখে যে রাস্তার অবস্থা কিরকম, রাস্তায় কি পরিমাণ জাম আছে। স্যার স্যাটেলাইট দিয়ে স্যার। স্যাটেলাইট দিয়ে কিভাবে বুঝে? স্যাটেলাইট দিয়ে কিভাবে বুঝে? জিপিএস। স্যার ফোন সিগন্যাল ট্র্যাক করে স্যার। গুড, ফোন সিগন্যাল। ফোনের মধ্যে এখনকার যেহেতু বেশিরভাগ ফোনই হচ্ছে আপনার স্মার্টফোন মানুষের কাছে যেগুলো থাকে, তো আপনারা যখন ব্যবহার করেন তখন কিন্তু আপনাদেরকে কি জিজ্ঞেস, অনেক কিছু জানতে চায় যে আপনি কি লোকেশন ট্র্যাকার অ্যালাউ করবেন নাকি, অর্থাৎ গুগল আপনার লোকেশন জানতে চায়, আপনি কোন জায়গায় আছেন জানতে চায় নাকি। বেশিরভাগ মানুষই ইয়েস দিয়ে দেয়। হ্যাঁ, বেশিরভাগ মানুষই ইয়েস দিয়ে দেয়, কারণ ওইটা নো দিলে দেখা যায় যে তখন তার সার্ভিস দিতে অনেক ধরনের সমস্যা হয়, যে আপনার সবচেয়ে কাছের ব্যাংক কোথায় আছে, সেই ব্যাংক খোলা আছে নাকি। তো ওগুলোর জন্য গুগল আপনার লোকেশন জানতে চায় এবং বেশিরভাগ মানুষ এটাকে ইয়েস দেয়। সো গুগল বেশিরভাগ ক্ষেত্রে আপনার লোকেশন জানে। আপনার স্মার্টফোনের যে ডিভাইসটা, সেই ডিভাইসটা, সব ডিভাইসের মধ্যে জিপিএস থাকে, ঠিক আছে, লোকেটিং কোঅর্ডিনেটর। সো সেটা সে জানতে পারে এবং সেইটা সে যখন দেখে যে গুগল ম্যাপের উপর আপনি রাস্তার উপরে আছেন, আপনার পকেটের মধ্যে মোবাইলটা আছে, ঠিক আছে, সে সহজেই ট্র্যাক করতে পারে। সে যদি চলাচল করে, আপনার এই জিপিএস ট্র্যাকারটা যদি চলাচল করে, স্মার্টফোনটা চলাচল করে, তার মানে কি আপনি আগাচ্ছেন, আপনি রাস্তায় আগাচ্ছেন, গাড়ির মধ্যে আপনি বসে আছেন, আপনি আগাচ্ছেন, তখন সে বুঝতে পারে আচ্ছা এখন রাস্তার মধ্যে আছে, এই আগায় যাচ্ছে। আপনি একই জায়গায় জামের মধ্যে বেশিক্ষণ বসে থাকবেন, ঠিক আছে, আইডল হয়ে বসে আছে, সেটা রাস্তায় সে লোকেট করতে পারতেছে, তখন বুঝবে যে আপনি জামের মধ্যে বসে আছেন। এইটার উপর বেস করেই কিন্তু সে দেখায় যে আপনার রাস্তা গ্রিন নাকি ইয়েলো নাকি আপনার রেড, তাই না? তো আগে এই জিনিসটা করা খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু এখন স্মার্টফোনের এই যে আপনার একটা কি বলে, একটা মানে মোটামুটি প্রায় সবার হাতে এখন স্মার্টফোন, ঠিক আছে, প্রায় সবার হাতে, বিশেষ করে ঢাকা শহরে, ঠিক আছে, ঢাকার বাইরে কি অবস্থা আমি জানি না, কিন্তু ঢাকা শহরে মোটামুটি এখন প্রায় সবার হাতে স্মার্টফোন, ঠিক আছে। এটা এটা একটা মানে নেসেসিটি হয়ে গেছে, তাই না? এক সময় ছিল এই মোবাইল ফোনটাই ছিল কি বড় লোকদের ব্যাপার স্যাপার, তাই না? আমার মনে আছে যখন আমি স্কুল কলেজে পড়ি তখন মাত্র এই ফোনগুলো আসা শুরু করছে, ঠিক আছে, তখন খুব বড় লোক বাদে আর কারো কাছে মোবাইল ফোন থাকতো না, এবং তখনও কল রেটও ছিল সেরকম, মিনিটে 11 টাকা 15 টাকা এরকম এরকম কল রেট ছিল, এবং ফোন ছাড়া আর কিছুই করা যেত না। তারপর ধীরে ধীরে যেহেতু এই লাইনে টেকনোলজি অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, ঠিক আছে, অনেক আগায় গেছে, প্রচুর গবেষণা হয়েছে এবং জিনিসগুলো অনেক মানে কম দামি হয়ে গিয়েছে, প্লাস অনেক ফিচার চলে আসছে, অনেক ফিচার চলে আসছে। এখন এটা অ্যাভেলেবল, ঠিক আছে। এখন কিন্তু মানে কি বলে, শুধু যে বড় লোক না, মধ্যবিত্ত, এমনকি মানে এটা যাদের হয়তো অন্য কোনো কিছু কেনার সোর্স নাই, ঠিক আছে, বা পসিবিলিটি নাই, তারাও কিন্তু অনেকে স্মার্টফোন রাখে, ঠিক আছে। হয়তো এখনো ওভারওয়েলমিং হয় নাই, কিন্তু এখন অনেক বেশি ছড়াই গেছে, এবং সো এই জন্য এটা এখন একটা অনেক রিলায়েবল সোর্স হয়ে গিয়েছে, তাই না? একটা বাসের মধ্যে যদি 2-3 জনের স্মার্টফোন থাকে, এমনকি একজনই থাকে, সেখান থেকে তো মোটামুটি তার ট্রাফিকটা সম্পর্কে আইডিয়া দেওয়া যাচ্ছে, তাই না? তো ট্রাফিক ডাটা কালেকশন এখন অনেক ইজি হয়ে গিয়েছে, এই রোড অ্যাডভান্সমেন্ট। এখন চ্যালেঞ্জটা কোথায় আসছে, মানে এই যে বিশাল বিশাল পরিমাণ আপনার ডাটা, এখান থেকে প্রয়োজনীয় ইনফরমেশন বের করাটা এখন চ্যালেঞ্জ হচ্ছে, তাই না? ডাটা অ্যানালাইসিস যেটাকে বলা হয়, ডাটা সায়েন্স বলা হয়, এটাও কিন্তু বর্তমান সময়ের একটা হট টপিক, ডাটা সায়েন্স। এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে শুধু ট্রান্সপোর্টেশন সেক্টর না, অনেক সেক্টর আছে যেখান থেকে আপনি প্রচুর ডাটা পাবেন, এবং মানুষ এইসব ডাটা থেকে যদি আপনি রিসার্চ করে আপনি ভালো কিছু ইনফরমেশন বের করতে পারেন, যেই ইনফরমেশন আপনাকে পলিসি মেক করতে সাহায্য করবে অথবা কোনো কিছু বেটারমেন্ট করতে সাহায্য করবে, সেটাই কিন্তু আপনার কন্ট্রিবিউশন। এই জন্য এখনকার একটা অন্যতম হট টপিক হচ্ছে ডাটা সায়েন্স, এবং এই ডাটা যে শুধুমাত্র ট্রান্সপোর্টেশনের ডাটা হইতে হবে নট নেসেসারি, যে কোনো সোর্সের ডাটা হতে পারে, কিন্তু অবভিয়াসলি আমাদের ট্রান্সপোর্টেশনের ডাটা আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে অথবা যেইভাবে আমাদের জিনিসগুলো সেট আপ করেছে সেটাতে আমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছি, ঠিক আছে, অনেক বেশি পরিমাণে পাচ্ছি।
ঠিক আছে। তো হিউজ পরিমাণ ডাটা পাওয়া যাচ্ছে, এই হিউজ পরিমাণ ডাটা আপনার কিভাবে অ্যানালাইসিস করা যায়, কিভাবে অ্যানালাইসিস করে আপনার নেসেসারি ইনফরমেশন খুঁজে বের করা যায়, তো সেই অনুযায়ী ডিসিশন নেওয়া যায়। আপনারা কিন্তু আপনাদের সার্ভেতে এটারই একটা কাজ করবেন। আপনাদের ডাটা কালেকশন প্রসেসটা হয়তো অতটা অ্যাডভান্স না, ঠিক আছে, আপনারা আইদার হোম ইন্টারভিউ তাও গুগল ফর্মের মাধ্যমে করতে পারেন, হ্যাঁ, অথবা অন্য কোনো ভাবে করতে পারেন, তো সেটা একটা আলাদা ব্যাপার। এখন ওটা বাদ দিলেও আপনারা যে ডাটা কালেক্ট করলেন সেই ডাটা থেকে আপনার ইম্পর্টেন্ট ইনসাইট খুঁজে বের করা, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। New equipment is enabling wider ranges of data for longer duration to be collected more reliably and at lower cost than was possible with earlier forms of equipment. So যেটা আমি বললাম যে আগে মানুষজন গিয়ে মাপতো, ডাটা কালেক্ট করতো, কতক্ষণ মাপা যায়, 1 ঘন্টা 2 ঘন্টা, বড় জোর 6-7 ঘন্টা, এর চেয়ে বেশি তো আর পারা যায় না। কিন্তু এখন আপনি ওরকম আপনার ইকুইপমেন্ট গুলো ওইভাবে সেট করে রেখে দিয়েছেন, আপনার দিন-রাত 24 ঘন্টা ডাটা কালেক্ট করা পসিবল, দিন-রাত 24 ঘন্টা ডাটা কালেক্ট করা পসিবল, এবং সেটাও খুব বেশি কস্টে না, লো কস্টে, ঠিক আছে। At the same time, advancement of statistical techniques and relevant user-friendly software are enabling these data to be interpreted in new ways. ঠিক আছে, যেটা আমি বললাম যে এই ডাটাগুলাকে প্রচুর ডাটা থেকে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের মাধ্যমে অথবা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনাকে এগুলাকে ইন্টারপ্রেট করা পসিবল হচ্ছে। সো এটাও একটা বুমিং সাবজেক্ট, আচ্ছা, নেক্সট হচ্ছে ডাটা মে বি অ্যাকোয়ার্ড, কিভাবে অ্যাকোয়ার করা যেতে পারে। ডাইরেক্টলি ইউজিং ম্যানুয়াল মেথড, যেটা সম্পর্কে আমি বলেছি। অটোমেটিক রেকর্ডিং ডিভাইসেস, যারা রেকর্ড করে, ভিডিও ক্যামেরা হতে পারে, ইন্টারভিউ কোয়েশ্চেনিয়ার সার্ভের মাধ্যমে হতে পারে, ইনডাইরেক্টলি ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে, পোস্টকার্ড সার্ভের মাধ্যমে, পোস্টকার্ডের মধ্যে রিটার্ন পোস্টকার্ড দিয়ে একটা কোয়েশ্চেনারি দেওয়া হয়, তারপরে মানুষজনের ফিল আপ করে আবার পোস্টকার্ডটা পোস্ট করে দেয়, এই টাইপের। Much of the data collected is used to define the limiting parameters and modal values. Since the amount of data involved is large, statistical methods are widely used to reduce the task. So, যেহেতু আমার প্রচুর পরিমাণে ডাটা কালেক্ট হচ্ছে, এই ডাটা থেকে আমার ভালো ইনফরমেশন বের করতে আমার প্রায় স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করা লাগে। সো আমার পিএইচডি কিন্তু এই লাইনে ছিল, আমি হচ্ছে বিভিন্ন অ্যাডভান্সড স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে ট্রান্সপোর্টেশন রিলেটেড ডাটা থেকে ভালো কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করেছি। তো সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম যে ট্রান্সপোর্টেশন আসলে একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, ঠিক আছে, ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। যেমন স্ট্রাকচার কিন্তু অতটা ইন্টারডিসিপ্লিনারি না, ঠিক আছে, স্ট্রাকচার মেইনলি হচ্ছে আপনার সে মেকানিক্স এর কম বেশি সেগুলো নিয়ে আপনার মোটামুটি লিমিটেড, ঠিক আছে। কিন্তু এই যে ট্রান্সপোর্টেশনের ইয়াতে পড়তে গেলে আপনার এখন প্রথম মিডের সিলেবাস দেখে বলতেছেন এখানে কি পড়বো, কি কোশ্চেন আসবে, এগুলো কোন ধরনের জিনিসপত্র, ঠিক আছে। আপনি যতই 451 453 পড়ে কিছুটা আইডিয়া পাবেন, এর বাইরেও আছে, ঠিক আছে, যতই দেখবেন যে এটা হচ্ছে অনেকগুলো সেক্টর আছে, এবং এই সেক্টর দিয়ে আপনি কিন্তু এক দিকে চলে যেতে পারেন। এমনকি একটা সেক্টর হইতে পারে, আপনি যদি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন, আপনার কাজ শুধু প্রোগ্রামিং নিয়ে, নেটওয়ার্ক অ্যানালাইসিস আমরা যখন সামনে দেখব, এই জিনিসটা কিন্তু হায়ার লেভেল ম্যাথমেটিক্স, নেটওয়ার্ক অ্যানালাইসিস যেটা, ঠিক আছে, ইউজার ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ট্রাফিক অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে পুরাই হচ্ছে আপনার হায়ার লেভেল ম্যাথমেটিক্স। এবং এখানে হায়ার লেভেল ম্যাথমেটিক্স সলভ করার জন্য আপনার প্রচুর প্রোগ্রামিং এর সাহায্য নিতে হয়। সো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এমন একটা সেক্টর যেখানে আপনার দেখা গিয়েছে বিদেশে যে অন্য লাইন থেকে আন্ডারগ্রেড করে আসছে, সিএসসি তে আপনার আন্ডারগ্রেড করে আসছে, মাস্টার্স করে আসছে, পিএইচডি করছে হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং উপরে। কারণ কি, ওই যে প্রোগ্রামিং এর নলেজটা তার কিন্তু এখানে পুরোপুরি কাজে লাগছে, এবং তারপরে সে সিভিলের টিচার হয়ে বসে আছে, ঠিক আছে। সো এটা খুবই একটা কমন সিনারিও অন্য সেক্টর থেকে। এমনকি আমার যে পিএইচডির বস, উনিও কিন্তু আন্ডারগ্রেড সিভিলে করে নাই, ওনার ছিল ইকোনমিক্স, তারপরে আরো কি জানি ছিল এই টাইপের ইয়া থেকে উনি আলটিমেটলি আপনার পিএইচডি করছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে, তাও খুব ভালো জায়গা থেকে করছে। সো এটাই আমি বললাম যে ট্রান্সপোর্টেশন হচ্ছে এমন একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট যেখানে আপনার অনেক দিকে যাওয়ার ওয়ে আছে। আপনারা অনেকেই হয়তো শুরুর দিকে, মানে আমি যেটা ট্রেন্ড দেখছি আপনাদের, যে আমার মনে হয় হুজুগে হইতে পারে যে সিএসসি তে পড়তে চায়, ইলেকট্রিক্যালে পড়তে চায়, কিন্তু তাদের কিন্তু অত দূর পর্যন্ত নলেজ নাই যে ভবিষ্যতে কি হবে। সো প্রত্যেকটা সাবজেক্টই আপনার আপার এন্ডে গিয়ে কিন্তু অনেক ছড়ায় যায়, ঠিক আছে। সো
যেটা বললাম যে আমার কি বলে ডাটা, এই ডাটাকে আপনার প্রপারলি ইউটিলাইজ করার জন্য স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করা যেতে পারে। আচ্ছা, বাংলাদেশের সিচুয়েশন কি? ল্যাক অফ কোয়ালিফাইড ট্রাফিক ইঞ্জিনিয়ার। সো আমাদের বাংলাদেশে মোটামুটি ট্রাফিক ইঞ্জিনিয়ার বলে কোনো পোস্টই নাই, কেউ এটাকে রেকগনাইজ করে না। যেটা আছে বড় যে ট্রাফিক পুলিশ, যারা রাস্তায় দাঁড়ায় থাকবে, রাস্তায় দাঁড়ায় হাত দিয়ে এই গাড়ি যাবে এই গাড়ি থামবে এটা ডিসাইড করে, ঠিক আছে। Traffic engineering profession has not been recognized at the institutional level. Little importance of data or monitoring system. No systematic collection of comprehensive data. Lack of data-based planning and program implementation. Many improvements done without benefit cost analysis. তো এই সবগুলো হচ্ছে আমার বাংলাদেশের সিচুয়েশন এবং প্রবলেম। আপনার যখনই ডাটা না থাকবে, ডাটা না অ্যানালাইসিস করে আমাদের স্পেসিফিক এরিয়ার জন্য, জিওগ্রাফিক লোকেশনের জন্য ডাটা অ্যানালাইসিস না করে যখন আপনি কোনো ডিসিশন নেবেন, তাহলে সেই জিনিসটা আপনার ফ্রুটফুল হওয়ার চান্স অনেক কম, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আমাদের এই ট্রাফিক সিস্টেমকে কন্ট্রোল করার জন্য কিন্তু অনেক ধরনের বিদেশ থেকে ধার করা আইডিয়া, প্রচুর আইডিয়া কিন্তু বাংলাদেশে ইমপ্লাই করার চেষ্টা করা হয়েছিল, বেশিরভাগই কিন্তু ফেল করছে। ওই একটা জিনিসই আমরা কি বলে এখন পর্যন্ত অভ্যস্ত, যে আমাদের সিগন্যাল টিগনাল টাইমিং কিছুই দরকার নাই, আমরা দেখবো যে ট্রাফিক পুলিশটা কোথায় আছে। ট্রাফিক পুলিশ বলে যাও, তাহলে আমরা যাবো। ট্রাফিক পুলিশ যদি বলে থামো, তাহলে আমরা থামবো, ঠিক আছে। এখন কিন্তু এটাই চলে, ট্রাফিক পুলিশ যদি বলে যাও তাহলে আমরা যাবো, ট্রাফিক পুলিশ যদি বলে থামো, তাও সবাই থামতে চায় না। ট্রাফিক পুলিশকে জোর করে রাস্তার সামনে নিজেকে পেতে দিয়ে তারপর থামাতে হয় গাড়িগুলোকে। দেখছেন এটা কখনো? যে ট্রাফিক সিগন্যাল যখন থামতে বলে হাত তুলে, কেউ থামে না, কোনো গাড়ি থামে না। তারপরে সে কি করে, রাস্তার মাঝখানে চলে গিয়ে হাত তুলে দাঁড়ায় পড়ে, তখন গাড়ি ঘোড়া থামে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন। এটাকে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কে আসলে কোনো প্রফেশন হিসেবে রিকগনাইজ সেইভাবে করা হয় না। আচ্ছা, এটার কারণে ওই যে যেটা লাস্টে বললাম, যে আপনার কোনো প্ল্যানিং প্রোগ্রাম ইন্টিগ্রেশন করেন, তাহলে দেখা যাবে যে এটার তেমন কোনো বেনিফিট নাও হতে পারে। যেমন আপনার যদি এই জিনিসটা ওভারপাসের যে ব্যাপারটা, ওভারপাসের যেটা বেনিফিট কস্ট অ্যানালাইসিস করা যেতে পারতো, মানুষের টেন্ডেন্সি বোঝা যেতে পারতো, মানুষ কেন আসলে আপনার রুল ব্রেক করে হইলেও মাঝখানের ব্যারিয়ার লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পার হয়ে হলেও তারা সেভাবে ক্রস করবে, কি করলে মানুষজন ওভারপাস ব্যবহার করতে আগ্রহী হতো, ঠিক আছে। এই জিনিসগুলা কিন্তু আমরা স্টাডি সার্ভের মাধ্যমে করার চেষ্টা করতে পারতাম, যেগুলো সাধারণত করা হয় না। আচ্ছা, সো বিভিন্ন ধরনের স্টাডি আছে, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট স্যার, সড়ক ও জনপথ বিভাগে কি ট্রাফিক ইঞ্জিনিয়ার নেই? বলেন। ট্রাফিক ইঞ্জিনিয়ার নেই, আছে মনে হয়, কিন্তু মানে যেই পরিমাণ লোকবল দরকার সেই পরিমাণ হয়তো নাই, ঠিক আছে। যা আছে তারাও জানলে কোন লেভেলে কাজ করে আমার ঠিক জানা নাই, ঠিক আছে। আমার এই সম্পর্কে আইডিয়া কম আছে। মেনলি সড়ক ও জনপথ বিভাগ, রোড এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের মেইন যে জিনিসটা আমরা দেখি, যে রাস্তাঘাট বানানো, হ্যাঁ, এই টাইপের তাদের অ্যাক্টিভিটিসটা বেশি দেখা যায়, বা অথবা এগুলোকে রিপেয়ার করা, রাস্তা রিলেটেড কাজকর্ম ওগুলা বেশি দেখা যায়। সেগুলা তাদের ওয়েবসাইট গুলা যদি আপনি ব্রাউজ করেন, ওই টাইপের ইনফরমেশন গুলাই বেশি দেখবেন, রাস্তা মেইনটেনেন্স কিন্তু মানে ট্রাফিক অপারেশন রিলেটেড কোনো কার্যক্রম সেভাবে আমি দেখতে পাই না। কনস্ট্রাকশন বা মেইনটেনেন্স, রোডওয়ে মেইনটেনেন্স এগুলোতে বেশি থাকে, ট্রাফিক অপারেশন, মেইনটেনেন্স, ম্যানেজমেন্ট এগুলোতে তেমন কোনো অ্যাক্টিভিটি দেখতে পাই না। আচ্ছা, সো এই ট্রাফিক স্টাডি যেগুলো আমি বলছি, ট্রাফিক স্টাডি এর মধ্যে আপনার কতগুলো টার্মিনোলজি আছে যেগুলো রিলেটেড স্টাডি হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে ভলিউম স্টাডি, একটা হচ্ছে স্পিড স্টাডি, একটা হচ্ছে ডিলে স্টাডি, একটা হচ্ছে পার্কিং স্টাডি, ঠিক আছে। এরকম বিভিন্ন টাইপের স্টাডি হতে পারে। তো আমরা কয়েকটা সম্পর্কে ডিসকাস করব, ঠিক আছে। কয়েকটা সম্পর্কে ডিসকাস করব। সবচেয়ে প্রথমটা হচ্ছে ভলিউম স্টাডি, কি পরিমাণ গাড়ি ঘোড়া চলে, ঠিক আছে। So volume data are needed in research, planning, designing, regulation phases of traffic engineering, and are also used establishing priorities and schedules of traffic improvements. So আপনার ট্রান্সপোর্টেশন সেক্টরে যে কোনো ধরনের রিসার্চ, প্ল্যান, ডিজাইন, রেগুলেশন যাই করতে চান না কেন, আপনার ভলিউমের ডাটা সবার প্রথমে লাগবে। কি পরিমাণ গাড়ি ঘোড়া চলবে। আমি শুরুর দিন ক্লাসে বলেছিলাম, যদি গাড়ি ঘোড়া অনেক কম হতো তাহলে এগুলো আপনার কিছুই লাগতো না, গাড়ি ঘোড়া কম হলে কিছুই লাগতো না।
জাস্ট কিছু আপনার মুভমেন্ট রিলেটেড রেগুলেশন থাকলেই হইতো। যেহেতু ভলিউম এখন সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, এখন কিন্তু এই ভলিউমকে আপনার কি জায়গা দেওয়াটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রায়োরিটি এস্টাবলিশ করতে হবে, কোন কাজটা আগে করব, কাকে আগে যেতে দিব। এবং ট্রাফিক ইমপ্রুভমেন্টের জন্য আমার স্কেডিউল থাকে যে আমার এই কাজ করা যেতে পারে, আগামী 5 বছরে আমি 5 ধাপে এই 5টা স্টেপ করব, কোন কাজটা 1 নম্বরে করব, কোনটা 2 নম্বরে করব, কোনটা 3 নম্বরে করব, স্কেডিউল করা। ঠিক আছে, এই জিনিসগুলো। Traffic engineer must acquire general knowledge of traffic volume characteristics in order to measure and understand the magnitudes, composition and time and route distributions of the volume for each area under his jurisdiction. So traffic engineer যেই এরিয়ার দায়িত্বে আছে সেই এরিয়ার আপনার ভলিউমের ম্যাগনিটিউড, কম্পোজিশন মানে কি, এখানে কি কোন ধরনের গাড়ি ঘোড়া বেশি চলে, এখানে কি আপনার প্রাইভেট কার বেশি চলে নাকি রিক্সা বেশি চলে নাকি কোন ধরনের গাড়ি ঘোড়া বেশি চলে, টাইম রাউট ডিস্ট্রিবিউশন কিরকম সেই সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে। এখন কতগুলো ডেফিনিশন সম্পর্কে পড়বো যেগুলো হচ্ছে ভলিউম স্টাডিতে কাজে লাগে। প্রথমটা হচ্ছে ভলিউম অথবা ফ্লো, the total number of vehicles that pass over a given point or section of a lane or roadway during a given time interval. এটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে একটা নির্দিষ্ট পয়েন্টকে কতগুলো গাড়ি পাস করে, টোটাল নাম্বার অফ ভেহিকলস কতগুলো গাড়ি পাস করে। It may be expressed in terms of annual, daily, hourly, sub-hourly period. So যেহেতু একটা টাইম ইন্টারভেল আছে, সো এই টাইম ইন্টারভেলটা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন, অ্যানুয়াল নিতে পারেন, ডেইলি নিতে পারেন, আওয়ারলি নিতে পারেন, উইকলি নিতে পারেন। ঠিক আছে, এটাকে এক্সপ্রেস করা হয় কি either vehicle per hour, vehicle per day এরকম। Volume is an actual number of vehicles observed or predicted to passing a point during given interval. Actual number. Because the rate of flow, আগেরটার সাথে ডিফারেন্স কি, the equivalent hourly rate. সো আমার আগেরটা হচ্ছে যে কোনো টাইম ইন্টারভেল নিতে পারি, অ্যানুয়াল, মান্থলি, উইকলি, উইকডেজ, উইকেন্ড, ঠিক আছে, অথবা ঘন্টা, যে কোনো ভাবে নিতে পারি। কিন্তু এটাকে যদি আলটিমেটলি আমি কনভার্ট করে প্রতি ঘন্টায় কতগুলা ভেহিকেল পাস করে সেটা নিই, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে রেট অফ ফ্লো। এবং এটা সাধারণত 1 ঘন্টার চেয়ে কম সময়ের টাইম নেওয়া হয়, 15 মিনিটের টাইম নেওয়া হয়, পরে এটাকে ঘন্টায় কনভার্ট করা হয়। 15 মিনিটের স্টাডি করা হয় যে এই 15 মিনিটে আপনার কি পরিমাণ গাড়ি পাস করতেছে একটা নির্দিষ্ট পয়েন্টকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট পয়েন্টকে কি পরিমাণ গাড়ি পাস করছে সেটা বের করা হয়, এরপরে আমার সেটাকে আওয়ারে কনভার্ট করা হয়। It represents the number of vehicles passing during a time interval less than 1 hour but expressed as an equivalent hourly rate. 15 মিনিটের স্টাডি করে ঘন্টায় প্রকাশ করা হয়। Average daily traffic, ADT. The volume during a given time period in the whole days greater than 1 day but less than 1 year divided by the number of days in that time period and expressed in terms of vehicle per day. ঠিক আছে, আপনি স্টাডি করতে পারেন, ধরেন 3 দিনের স্টাডি করলেন, 3 দিনে টোটাল কতগুলো গাড়ি পাস করেছে, তারপর সেটা পার ডেতে ভ্যালু কত হবে সেটাকে বলা হচ্ছে অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। ঠিক আছে, অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, এখানে অ্যানুয়াল ওয়ার্ডটা এক্সট্রা আসছে, সো অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, সো 365 দিনে is the total yearly volume divided by the number of days in a year. আপনি বছরে কতগুলো গাড়ি পাচ্ছেন সেটাকে 365 দ্বারা ভাগ করলে আপনি দিনে কতগুলো পাচ্ছেন। ঠিক আছে, অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। আগেরটার সাথে ডিফারেন্স কি, আগেরটা হচ্ছে 1 বছরের কম সময়ের যে কোনো সংখ্যক ডের আপনার ভ্যালু মেজার করা হয়, তারপর সেই সংখ্যা দ্বারা ভাগ করা হয়। আর এই ক্ষেত্রে হচ্ছে 365 দিনটাই মাপা লাগবে, 365 মাপে তারপর সেটাকে হচ্ছে আপনার অ্যাভারেজ করা লাগবে, অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। Design hourly volume. It is the economic hourly flow of future year which is used for designing geometric features of roadway. ভবিষ্যতের বছরে আমার আওয়ারলি ফ্লো কত হবে, ঠিক আছে, কারণ আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে আমাদের যত রাস্তাঘাটের প্ল্যান প্রোগ্রাম হবে সবগুলো হচ্ছে ফিউচারের উপর ডিপেন্ড করবে, তাই না? আমরা যখন একটা রাস্তা বানাই সেটা কি আজকের জন্য শুধু বানাই, কালকের জন্য বানাই না, মিনিমাম 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছরের জন্য বানাই। তাহলে 50 বছর পরে কি পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল করবে সেটা কিন্তু আমার আইডিয়া থাকতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু জিওমেট্রিক ফিচার গুলা আমাকে ডিসাইড করতে হবে। It is chosen in such a way that during the design period it should not be exceeded too often or too much.
আপনার লাইফ সাইকেল যত থাকবে আপনার ইনফ্রাস্ট্রাকচারটার অথবা নেটওয়ার্কটার আপনাকে দেখতে হবে যে ওই ডিজাইন পিরিয়ডে যাতে আপনার এক্সিড না করে যায়, এক্সিড না করে যায়। আচ্ছা, স্কোপ অফ ট্রাফিক ভলিউম স্টাডিজ। The traffic volume count study is carried out to get following useful information. কি কি পাওয়া যেতে পারে? Magnitude, classifications, and time, directional speed of vehicular flows. কয়টা গাড়ি আছে, গাড়িগুলোর ক্লাসিফিকেশন কিরকম, কয়টা ট্রাক, কয়টা বাস, কয়টা গাড়ি, প্রাইভেট কার, কয়টা রিক্সা, কয়টা সিএনজি, ক্লাসিফিকেশন পাওয়া যায়। টাইম এন্ড ডিরেকশনাল স্পিড, কে কোন দিকে যাচ্ছে, কোন সময়ে যাচ্ছে। প্রপোর্শন অফ ভেহিকলস ইন দ্য ট্রাফিক স্ট্রিম, ট্রাফিক স্ট্রিমের মধ্যে কোন ধরনের গাড়ির কি ধরনের প্রপোর্শন আছে। আওয়ারলি, ডেইলি, ইয়ারলি, সিজনাল ভেরিয়েশনস অফ ভেহিকুলার ফ্লোস, গাড়িগুলো চলে কোন সময় বেশি চলে, পিক আওয়ার, অফ পিক আওয়ার, এগুলার টাইম ডিসাইড করা, ঠিক আছে। ফ্লো ফ্লাকচুয়েশন অন ডিফারেন্ট অ্যাপ্রোচেস at a junction or different parts of a road network system. ফ্লো এর কিরকম ফ্লাকচুয়েশন হয়, ইন্টারসেকশনে কিরকম হয়, অথবা মিড ব্লকে কিরকম হয়, ঠিক আছে। এই জিনিসগুলো সম্পর্কে আমরা ইনফরমেশন পাই। পারপাস অফ ক্যারিং আউট ট্রাফিক ভলিউম কাউন্ট আর অ্যাজ ফলোস। কি কি কাজে ব্যবহৃত হতে পারে? ডিজাইন পারপাসে ব্যবহৃত হতে পারে, ইমপ্রুভমেন্ট পারপাসে ব্যবহৃত হতে পারে, প্ল্যানিং পারপাসে হতে পারে, ডাইনামিক ট্রাফিক ম্যানেজমেন্ট পারপাসে হতে পারে, আদার পারপাস আছে। একটা একটা করে দেখি। ডিজাইন পারপাস, স্ট্রাকচারাল অ্যান্ড জিওমেট্রিক ডিজাইন অফ পেভমেন্টস, ব্রিজ, আদার ফ্যাসিলিটিস, তাই না। আপনার কি পরিমাণ ভলিউম আছে, আপনার পুরা কি বলে রাস্তাটার ডিজাইন লাইফে, 20 বছরের ডিজাইন লাইফ ধরলাম, 20 বছর ডিজাইন লাইফে কতগুলো গাড়ি এটার উপর চলাচল করবে, কি ওজনের গাড়ি চলাচল করবে, ওইটা থেকেই কিন্তু আমি কি পাবো আলটিমেটলি, তার স্ট্রাকচারাল জিওমেট্রিক ডিজাইনের ইনপুট গুলো পাবো, তাই না। আপনারা যখন সামনে দেখবেন পেভমেন্টের ডিজাইন করবেন, তখন দেখবেন যে শুরুর কাজই হচ্ছে লোডটাকে ক্যালকুলেট করা, লোডটাকে ক্যালকুলেট করা। এই রাস্তায় এখন কি পরিমাণ গাড়ি আছে এবং আগামী 20 বছর, যদি 20 বছর তার লাইফ সাইকেল হয়, 20 বছর কি পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল করবে এবং তাদের গাড়িগুলোর ওজন কত, ওজন থেকে টোটাল ওজন কত আসে, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড বলা হয়। টোটাল ইএসএল কত আসে, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড আমার এটার 20 বছরের লাইফ টাইমে কত আসে, ঠিক আছে। সেইটা কিন্তু আপনার ইনপুট। বাড়ি বানানোর সময় যেমন লোড ক্যালকুলেট করেন, ডেড লোড আছে এত, লাইভ লোড আছে এত, আর্থকুয়েক লোড এত, উইন্ড লোড এত, তারপরে তো আপনি ডিজাইন শুরু করেন। একই রকম ভাবে আমার যখন পেভমেন্ট অথবা রাস্তা বানানো হয়, জিওমেট্রিক ডিজাইন করা হয়, স্ট্রাকচারাল ডিজাইন করা হয়, তখন ফার্স্টই হচ্ছে আমার এই লোডটা ক্যালকুলেট করা হয়। লোডটা আসে কোথা থেকে? ভলিউম থেকে। লোডটা আসবে গাড়ি থেকে, গাড়ির পরিমাণটাই হচ্ছে ভলিউম, সো ভলিউম থেকে আসবে। ইন্টারসেকশন ডিজাইন including minimum turning path, channelization, flaring, traffic control devices, traffic sign, marking, signal based on approach volume and turning proportion. ঠিক আছে, আপনি যখন ইন্টারসেকশন ডিজাইন করবেন, ইন্টারসেকশন ডিজাইন একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর, ঠিক আছে। কোন একটা কোর্সে হয়তো শিখবেন। তো এটা ইন্টারসেকশন আছে, এখানে আপনার সিগন্যাল দিবেন, কে কোন দিকে যাবে, কে আগে যাবে, কে পরে যাবে, ঠিক আছে, কি সিগন্যাল দিবেন, কি সাইন দিবেন, এসব কিছু হচ্ছে ভলিউমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ভলিউমের উপর ডিপেন্ড করে। Pedestrian volume study is useful for designing sidewalks, pedestrian crossing. পেডেস্ট্রিয়ানের ভলিউম আপনার মাপা দরকার পড়তে পারে যদি আপনি সাইডওয়াক ডিজাইন করতে চান অথবা পেডেস্ট্রিয়ান ক্রসিং ডিজাইন করতে চান। নেক্সট হচ্ছে ইমপ্রুভমেন্ট। আগেটা ছিল ডিজাইন, একদম ইনিশিয়াল থেকে শুরু করা, আর এবার হচ্ছে ইমপ্রুভমেন্ট। অলরেডি একটা আপনার সিচুয়েশন আছে, ফ্যাসিলিটি আছে, সেখানে ইমপ্রুভ করার জন্য। To allocate limited maintenance budget rationally, it is important to know the traffic volume carried by a particular roadway section in order to decide the importance of the road and fixing its relative priority. So আমরা যেটা বলেছিলাম যে শুরুতে আমরা রাস্তা করার সময় একরকম ভলিউম স্টাডি করি, তারপর এটা আমরা অলরেডি এক্সিকিউট করতেছি, রাস্তা করা হয়ে গিয়েছে, এখানে গাড়ি ঘোড়া চলতেছে। তো আমরা যে ডিজাইনটা করেছিলাম, হ্যাঁ, যে ডিমান্ড ধরে করেছিলাম সেটা ঠিক আছে কিনা, প্লাস এখন কারেন্ট সিচুয়েশনে কোনো ভ্যারিয়েশন হচ্ছে কিনা, এবং যদি কোনো ধরনের আপনার এটাতে ইমপ্রুভমেন্টের দরকার পড়ে, এটা প্রায়োরিটি লিস্টে কোথায় পড়বে, প্রায়োরিটি লিস্টে কোথায় পড়বে, ঠিক আছে। হ্যাঁ, এর প্রায়োরিটিটা কি, এই রিলেটিভ প্রায়োরিটি বের করার জন্য কিন্তু আপনার ভলিউম স্টাডি করা দরকার। In order to improve the roadway operating condition, it is important to know the traffic volume, examine the existing situation, existing operating service condition of a roadway section.
ঠিক আছে, ভলিউম স্টাডির মাধ্যমে আপনি এক্সিস্টিং সিচুয়েশন সম্পর্কে জানতে পারবেন। টু চেক দ্য নিড ফর ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস, আপনার এক্সট্রা কোনো ট্রাফিক কন্ট্রোল ডিভাইস লাগবে নাকি, সাইন লাগবে নাকি, মার্কিং লাগবে নাকি, অথবা সিগন্যাল লাগবে নাকি, অথবা অন্য কোনো কিছু লাগবে নাকি। টু ডিটারমাইন দ্য টাইপ অফ ইমপ্রুভমেন্ট মেজার্স, কোন ধরনের লাগবে, ভলিউম স্টাডি থেকেই কিন্তু মেইনলি জিনিসটা আসবে, কোন ধরনেরটা লাগবে। আপনার কি লোয়ার লেভেলের ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলা হলেই হবে নাকি আপার লেভেলের গুলা লাগবে? টু মেজার দ্য এফেক্টিভনেস অফ আ ট্রাফিক কন্ট্রোল মেজার, আপনি অলরেডি একটা ট্রাফিক কন্ট্রোল মেজার বললেন, প্রপোজ করলেন যে এটা আমি দিলেন, তারপরে এটা এফেক্টিভলি ফাংশন করতেছে না, সেই জিনিসটাও আপনার বুঝতে গেলে আপনার ভলিউম স্টাডি করা লাগবে। প্ল্যানিং পারপাসেস, প্ল্যানিং এর জন্য কাজে লাগবে অ্যাকুরেট ইনফরমেশন অন দ্য অ্যাকাউন্ট অফ ট্রাফিক অন দ্য রোডস ইজ ভাইটাল ফর প্ল্যানিং দ্য বোথ রোড মেইনটেনেন্স এন্ড ইমপ্রুভমেন্ট পলিসিস। আপনি যদি রোড মেইনটেইন করতে চান, ইমপ্রুভ করতে চান, তাহলে আপনার এই প্ল্যানিং গুলোর জন্য আপনার অ্যাকচুয়াল ইনফরমেশন দরকার পড়বে। ঠিক আছে, traffic volume network analysis helps in deciding planning if there is need for improvement or expansion in terms of constructing missing links, bypass, alternative roads, etc. Improvement অথবা যে কোনো ধরনের expansion, missing link, bypass, alternative road এগুলো ডিজাইন করার জন্য আপনার ভলিউম স্টাডি দরকার। Dynamic traffic management purposes, আপনি যদি ডাইনামিক্যালি কোনো কিছু ম্যানেজ করতে চান, ডাইনামিক ট্রাফিক ম্যানেজমেন্ট একটা উদাহরণ দিতে পারবেন? ডাইনামিক ট্রাফিক ম্যানেজমেন্ট, ডাইনামিক মানে এটা সময়ের সাথে সাথে আপনার ভ্যারি করবে, তাই না, টাইমলি ভ্যারি করবে। তো এটা সবচেয়ে কমন উদাহরণ কি হতে পারে, এক্সাম্পল? The traffic light গুলো, গুড, ট্রাফিক সিগন্যাল গুলো। ট্রাফিক সিগন্যালের ডিজাইন দুই ধরনের হতে পারে, ফিক্সড টাইম ইন্টারভ্যাল, ডাইনামিক টাইম ইন্টারভ্যাল। আগের দিনে মনে বলেছিলাম একটু। সো ফিক্সড টাইম ইন্টারভ্যালে হচ্ছে আগে থেকেই ডিসাইড করা আছে যে আমার নর্থ সাউথ বাউন্ডে হচ্ছে 1 মিনিট, ইস্ট ওয়েস্ট বাউন্ডে হচ্ছে 2 মিনিট, কিন্তু আপনার ডিমান্ডের উপর বেস করে আপনি এটা ভ্যারি করাতে পারেন। ডাইনামিক ট্রাফিক ম্যানেজমেন্ট ডিমান্ডের উপর বেস করে ভ্যারি করাতে পারেন, তাই না? যেখানে বেশি গাড়ি আসবে সেটার সিগন্যাল বেশিক্ষণ গ্রিন থাকবে, যেটাতে কম আসবে সেটার সিগন্যাল কম থাকবে, প্রপোর্শনেটলি ভ্যারি করবে। ঠিক আছে, সেটাই হচ্ছে ডাইনামিক ট্রাফিক ম্যানেজমেন্ট। সো আপ টু ডেট এন্ড কন্টিনিউয়াস ফ্লো কনজেশন ইনফরমেশন ইজ এসেনশিয়াল ফর অপটিমাইজিং। এবং আমাদের টেকনোলজি এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা এখন লাইভ ট্রাফিক দেখতে পাই, তাই না? লাইভ ট্রাফিক দেখতে পাই, এটা তো গুগলের মাধ্যমে দেখা যায়। গুগলের বাইরেও দেখা গেছে যে অনেক উন্নত দেশ তাদের নিজস্ব রাস্তা, ঠিক আছে, ধরেন একটা শহরের যারা আপনার কর্তৃপক্ষ, নগরায়ণ কর্তৃপক্ষ, সো মেয়রের অফিস যেটা অ্যাকচুয়ালি, তারা দেখা যায় যে তাদের রাস্তা কন্টিনিউসলি মনিটর করে স্যাটেলাইটের মাধ্যমে, গুগল ম্যাপের মাধ্যমে কন্ডিশন কি, বিশেষ করে মেগা সিটি গুলা, বিশ্বের উন্নত মেগা সিটি গুলা। কারণ কি, মেগা সিটি গুলাতেও কিন্তু জাম লাগে। আপনি যদি মনে করেন যে বিশ্বের বড় বড় মেগা সিটি গুলাতে জাম লাগে না, তাহলে ভুল। ঠিক আছে, বড় বড় সিটি গুলাতেও ভয়াবহ জাম লাগে। সো তারা ওগুলাকে মনিটর করার জন্য কন্টিনিউসলি কিন্তু দেখে, ম্যাপের মাধ্যমে দেখে যে এখন কোন রাস্তায় কি পরিমাণ গাড়ি চলাচল করতেছে। সেই অনুযায়ী তারা কিন্তু ইমিডিয়েট অ্যাকশনও নেয় যে আচ্ছা এখন এরকম জামের সিচুয়েশন হয়েছে, এই জামটাকে আমার কমাইতে হবে, তাহলে অন্য রাস্তাটাকে এই পারপাজে ব্যবহার করো, ওই পারপাজে ব্যবহার করো। এইভাবে কন্টিনিউয়াসলি তারা ডাইনামিক ডিসিশন নেয়। এটার জন্য কি লাগতেছে, আমার ভলিউম কাউন্টার লাগতেছে, এবং অবভিয়াসলি এই ভলিউম কাউন্ট হচ্ছে ম্যানুয়াল ভলিউম কাউন্ট, এটা হচ্ছে অলরেডি আমার সিস্টেম সেট করা আছে, আইদার সেন্সরের মাধ্যমে অথবা ক্যামেরার মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে আমার সিস্টেম সেট করা আছে। আমি লাইভ বসে বসে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এবং সেই লাইভ আমার কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে আমি ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি, যাতে আমি জ্যামটাকে আমি রিডিউস করতে পারি। Traffic signal design and thereby improving junction performance, network productivity by providing information to the roadway users. So এই সেকেন্ডটা এটার একটা এক্সাম্পল হতে পারে, যেটা গুগল করে এখন, যে অলরেডি এই রাস্তায় অনেক জাম আছে, অল্টারনেট রাস্তাও দেখা যায়, ওই রাস্তা দিলে এই রাস্তা দিতে গেলে 30 মিনিট লাগবে, ওই রাস্তায় গেলে 20 মিনিট লাগবে, সেভ 5 মিনিট। তাহলে আপনাকে একটা কি মানে মোটিভেট করতেছে, আপনি যাতে ওই রাস্তাটা ব্যবহার করেন, মোটিভেট করতেছে, তাই না? এই রাস্তা গেলে যদিও এটা পরিচিত রাস্তা, হয়তো ভালো রাস্তা, কিন্তু এই রাস্তায় অলরেডি বেশি গাড়ি আছে, এটাতে গেলে নর্মাল সময় হয়তো 15 মিনিট লাগতো, এখন জামের কারণে 30 মিনিট দেখাচ্ছে। আর আপনি যদি অন্য রাস্তাটা ইউজ করেন, যেটা হচ্ছে অতটা পরিচিত রাস্তা না, হ্যাঁ, অল্টারনেট রাস্তা কোয়ালিটি হয়তো ভালো না, কিন্তু ইউজ করলে আপনার এখন 20 মিনিট সময় লাগবে। ঠিক আছে, 15 মিনিট অরিজিনালি লাগতো, এখানে 5 মিনিট বেশি লাগতেছে, তাও 30 মিনিটের চেয়ে কম। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনার সাহায্য করে।
কিন্তু সবই ভলিউম কাউন্টের পর্ষদ। Other purposes: estimation of highway use, measurement of current demand of a facility, estimation of trends, economic feasibility evaluation. Economic feasibility খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কিছু করতেই আমার টাকা লাগে, সেই টাকাটা ঠিক খাতে ব্যবহৃত হচ্ছে নাকি, ঠিক আছে, সেটা বোঝার জন্য ইকোনমিক অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টেশন সেক্টরে। কম্পুটেশন অফ অ্যাক্সিডেন্ট রেটস, অ্যাক্সিডেন্ট পার 100 মিলিয়ন ভেহিকল মাইলস। এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট যেই জিনিসগুলো হয়, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট যেই নাম্বারগুলা, আমি বললাম যে এই সিটিতে, ঢাকা সিটিতে 100টা অ্যাক্সিডেন্ট হয়। আবার আরেক জায়গায় বললাম যে এই ছোট্ট শহরটাতে, একটা ছোট্ট শহর মেবি দাউদকান্দিতে 5টা অ্যাক্সিডেন্ট হয়। তাহলে আমি বললাম দাউদকান্দি অনেক সেফ, দাউদকান্দি অনেক সেফ, কিন্তু বলাটা কি ঠিক হইলো? কি মনে হয়? বললাম ঢাকা শহরে 100টা অ্যাক্সিডেন্ট হয়, ঢাকা শহর বা একটা ছোট এরিয়া বললাম এই গুলশান, বাড্ডা, হ্যাঁ, এই এরিয়াটায় আপনার 100টা অ্যাক্সিডেন্ট হয় বছরে। আর ওখানে বললাম যে দাউদকান্দিতে আমার মতো 5টা অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। তো এটা থেকে কি বলা যায় যে দাউদকান্দি মোর সেফার? দুইটার মধ্যে কম্পারিজনটা কি ঠিক হয়েছে? না স্যার। নো স্যার। কেন না স্যার। কেন ঠিক হয়নি? তুলনামূলকভাবে একটু কম এটা বলা যেতে পারে যে গুলশান বাড্ডার তুলনায় দাউদকান্দি কিছুটা মানে সেফ। তো হতে পারে কি যে বেসিস? লোকজন গাড়ি তো গাড়ি সেম না স্যার। পাঁচটা অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, তো দাউদকান্দিতে হচ্ছে ট্রাফিক ভলিউম খুব কম কিন্তু খুব বেশি অ্যাক্সিডেন্ট এটা হতে পারে, যে ওখানে গাড়ি চলেই বছরে পাঁচটা অ্যাক্সিডেন্ট করে, এমনও তো হতে পারে। এই গুড ডাটাটা দেওয়া গুড। হচ্ছে না। স্কেলটা আপনাকে দেখতে হবে, কি পরিমাণ গাড়ি চলাচল করছে। গাড়ি চলাচলের একটা মেজারমেন্ট হচ্ছে যে কত মাইল ভেহিকেল ট্রাভেল করতেছে, ঠিক আছে। ধরেন আপনার একটা গাড়ি আছে, আপনি বছরে ওই গাড়ি দিয়ে 1000 মাইলও চলাচল করতে পারেন, 10 মাইলও চলাচল করতে পারেন। এরকম অনেক আছে না যাদের গাড়ি আছে, যারা গাড়ি শুধুমাত্র সকালবেলা অফিসে যাওয়া, বিকালবেলা বাসায় ব্যাক করে, এইটুক কাজেই ব্যবহৃত করে। সে যে পরিমাণ গাড়ি ইউজ করবে, তার সাথে তুলনা করলে একজন উবার ড্রাইভার যে সকালে বের হয় গাড়ি ট্রিপ দেওয়ার জন্য, রাত্রে 11টার সময় বাসায় ঢুকে, তাদের দুজনে গাড়ি চালানো কি সমান হবে? সমান হবে না। তাহলে অ্যাক্সিডেন্ট করার প্রবাবিলিটি কার বেশি হবে? স্যার যে বেশি উবার গাড়ি ড্রাইভারের। চালায়, যে বেশি গাড়ি চালায় তার অ্যাক্সিডেন্ট করার প্রবাবিলিটি বেশি। কারণ ঢাকা শহরে যদি বেশি গাড়ি চলে, বেশি সময় ধরে গাড়ি চলে, বেশি দূরত্ব ধরে গাড়ি চলে, তাহলে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি বেশি হবে। দাউদকান্দি এরিয়ায় যদি গাড়ি থাকে, ধরেন ওই এরিয়াতে মানুষজন বেশি রিক্সা ব্যবহার করে, যারা গাড়ি আছে তারা হচ্ছে মাঝে মধ্যে দু একটা স্পেশাল সিচুয়েশনে যাইতে, ধরেন বিয়েতে যাইতে অথবা 2-1 সময় ব্যবহার করে, বাকি সময় ব্যবহার করে না। তাহলে ওখানে যে 5টা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এখানে যে 100টা অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুটা কি একই স্কেলে হইলো? একই স্কেলে হইলো না। এই স্কেলটা মাপার একটা ইউনিট কি, কি পরিমাণ গাড়ি চলাচল করছে, কি পরিমাণ না, তো কত মাইল গাড়ি চলাচল করছে। ভেহিকলস মাইল ট্রাভেলড, এই টার্মটা ইউজ করা হয়। ভেহিকলস মাইল ট্রাভেল, অ্যাক্সিডেন্টের মানে আপনার বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে না কম অ্যাক্সিডেন্ট বোঝার জন্য আপনার শুধুমাত্র অ্যাক্সিডেন্ট নাম্বারের চেয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট রেটটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অ্যাক্সিডেন্ট নাম্বারের চেয়ে অ্যাক্সিডেন্ট রেটটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এবং অ্যাক্সিডেন্ট রেট সম্পর্কেও প্রচুর রিসার্চ হয়। সো একটা রেট কি, একটা রেট হচ্ছে আমার প্রতি 100 মিলিয়ন ভেহিকলস মাইলস ট্রাভেল, অর্থাৎ 100 মিলিয়ন ভেহিকলস মাইল ট্রাভেল করলে কতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে দুইটা হচ্ছে সমান স্কেলে আসতেছে, সমান স্কেলে আসতেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা এমন হইতে পারে যে ঢাকাতে এটা হয়তো 1 মাসেই হয়ে যায়, দাউদকান্দিতে এটা হয়তো 1 বছর লাগে। 100 মিলিয়ন ভেহিকেল ট্রাভেল করতে দাউদকান্দিতে 1 বছর লাগে, কিন্তু ঢাকাতে হয়তো 1 মাসে হয়ে যায়, মেবি 1 সপ্তাহ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ওকে। পরে বিভিন্ন টাইপের ফ্লো, ভলিউম, সিম্পল। ইন্টারাপ্টেড ফ্লো, নাম শুনলে আপনি বুঝতে পারবেন। ইন্টারাপ্টেড ফ্লো মানে কি? ফ্লো at a stop and go situation, এটা either সিগন্যালের কারণে হতে পারে অথবা ট্রাফিক জ্যামের কারণে হতে পারে। আনইন্টারাপ্টেড ফ্লো, যখন আপনার গাড়ি কোনো ধরনের ইন্টারাকশন ছাড়া চলাচল করতেছে। স্যাচুরেশন ফ্লো মানে কি? আপনার ম্যাক্সিমাম যে পরিমাণ ক্যাপাসিটি আছে সেই পরিমাণ ফ্লো চলে আসছে। ম্যাক্সিমাম আওয়ারলি রেট অফ অ্যান অ্যাপ্রোচ এট সিগন্যালাইজ জাংশন, ম্যাক্সিমাম যে পরিমাণ আপনার ধারণ করতে পারে সেই পরিমাণ ফ্লো চলে আসছে। স্যাচুরেটেড কন্ডিশন। সার্ভিস ফ্লো রেট, maximum hourly rate of a roadway section during a given period under prevailing road condition. আমার prevailing road condition কি পরিমাণ maximum hourly rate আছে, ঠিক আছে। সার্ভিস ফ্লো রেট। ফ্রি ফ্লো, আপনার যখন কোনো ধরনের বাধা না থাকে তখন যে স্পিডে গাড়ি চলাচল করতে পারে, ফ্রি ফ্লো স্পিড বলা হয়, ঠিক আছে। আপনার
অন্য কোনো গাড়ির কারণে আপনার গাড়ির স্পিড কমাইতে হবে না। আপনি আপনার নিজের গাড়ি এবং রাস্তার যে কন্ডিশন সেটার উপর বেস করে আপনি স্পিড লিমিট অনুযায়ী গাড়ি চালাতে পারবেন। যদি 60 কিলোমিটার পার আওয়ার হয় 60 কিলোমিটার পার আওয়ার, 100 হলে 100। So when drivers face no restriction in driving and can maintain their desired speeds. Force flow. When lane changing opportunity decreases with increasing traffic volume and drivers are forced to follow the slow leaders. Force flow কখন? মানে মোটামুটি জামের কন্ডিশনে যখন যাইতে শুরু করে, আপনি ইচ্ছা করলে লেন চেঞ্জ করতে পারতেছেন না, সামনের গাড়িটাকে ক্রস করে চলে যেতে পারতেছেন না, সামনের গাড়ির স্পিডের উপর আপনার গাড়ির স্পিড ডিপেন্ড করতেছে, আশেপাশে অনেক বেশি গাড়ি, তখন হচ্ছে আপনি ফোর্স ফ্লোতে আছেন, ফ্রি ফ্লোতে নাই। Stable or steady flow. When demand is well below the roadway capacity, the average rate of flow remains almost constant with the time. আপনার ডিমান্ড যদি অনেক কম থাকে ক্যাপাসিটির চেয়ে, তাহলে স্টেবল ফ্লো বা স্টেডি ফ্লো হয়। আর আনস্টেবল ফ্লো কখন হয়? যখন সেটা আর থাকে না। ডিমান্ড ইজ at or near or exceed the roadway capacity and the average rate of flow fluctuates largely with time. আনস্টেবল ফ্লো। ঢাকা শহরের কোনটা হবে, আনস্টেবল নাকি স্টেবল? ঢাকা শহরের ফ্লো কোনটা হবে, স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। আনস্টেবল। সবাই আনস্টেবল? টাইমের উপর ডিপেন্ড করবে। সবসময় কি আনস্টেবল থাকে? সবসময় থাকে না। রাতের বেলা বের হবেন, কোনো আনস্টেবিলিটি নাই। রাত 12টার পরে বের হবেন, রাস্তায় কোনো আনস্টেবিলিটি নাই বেশিরভাগ ক্ষেত্রে, 1টা 2টা 3টার দিকে ঢাকা শহরের মধ্যে রাস্তাগুলোতে, ঠিক আছে। আর পিক আওয়ারে বের হবেন তখন অনেক আপনার পিক আওয়ারে একরকম, সকাল 6টার সময় বেরোবেন রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই থাকে 6টার সময়, কিন্তু 7টা থেকে মনে হয় জ্যাম হওয়া শুরু করে। 7টা থেকে তার আনস্টেবিলিটি শুরু হয়, 7টা থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত চলে। তারপরে আবার রাত 12টার পরে দেখবেন যে মোটামুটি রাস্তা সব ফ্রি, ঠিক আছে। আচ্ছা, পিক ফ্লো। ফ্লো অ্যাট পিক পিরিয়ডস, যখন সবচেয়ে বেশি ডিমান্ড থাকে, পিক আওয়ার যেটাকে বলা হয়, অফিস আওয়ার অথবা স্কুল কলেজ আওয়ার। অফ পিক ফ্লো, অফ পিক আওয়ারে যেটা। কন্ট্রাফ্লো, কন্ট্রাফ্লো আইডিয়াটা সম্পর্কে আমি ডিসকাস করেছিলাম যে কন্ট্রাফ্লো কাকে বলে। যে বেসিক আইডিয়াটা হচ্ছে যে আপনার ধরেন 4 লেনের রাস্তা, 2টা আপ বাউন্ড 2টা ডাউন বাউন্ডে আছে, 2 লেন ইচ ডিরেকশনে। তো এখন আপনার সিচুয়েশন এমন হয়েছে যে আপনার একদিকে বেশি ডিমান্ড বেশি, তখন আপনার অন্যদিকের একটা রাস্তাকে হচ্ছে চেঞ্জ করে ফেলা, ঠিক আছে, কন্ট্রাফ্লো, ঠিক আছে। 4টা লেন আছে, দুইটা হচ্ছে নর্থে যাচ্ছে, 2টা সাউথে যাচ্ছে, কিন্তু নর্থের দিকে যাওয়া হচ্ছে এখন আপনার ভলিউম বেশি, ডিমান্ড বেশি, তাহলে সাউথের একটা লেনকে হচ্ছে নর্থ বাউন্ড করে দেওয়া, কন্ট্রাফ্লো। আচ্ছা, এখানে কি কি বলছে? ফর রিপেয়ার ওয়ার্কস এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ অন এ লার্জ রোড বাই হুইচ ট্রাফিক গোয়িং ইন বোথ ডিরেকশন ইউজেস অনলি ওয়ান সাইড অফ দ্য রোড, ঠিক আছে। অর্থাৎ ন্যাচারাল যেই আপনার রোডটা যখন কনস্ট্রাকশন করা হয়েছে তখন যেই দিকে যাওয়ার কথা ছিল, এখন আপনাকে ইম্পোজ করে সেই ডিরেকশনটা চেঞ্জ করা হচ্ছে। অনেক সময় করা হয় যে অনেক সময় আপনার সিগনিফিকেন্ট এরিয়াতে, যেমন যে ওখানে যেটা আছে সৌরবাদীর পাশে যে আছে প্রধানমন্ত্রী, এটাকে কি বলে, গণভবন, তাই না? তো ওইটা রাস্তার সামনে দেখবেন যে রাতের বেলা অনেক সময় ওইটা ঠিক ইমিডিয়েট পাশের রাস্তাটা, মিরপুর রোডের রাস্তাটাকে ব্লক করে ফেলে এবং অন্য পাশের রাস্তাটা দিয়ে দুই পাশে গাড়ি চলে সেফটির জন্য বা এই টাইপের কোনো কারণে, ঠিক আছে। সো এই টাইপের কন্ট্রাফ্লো আপনার সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, রিপেয়ার ওয়ার্কের জন্য হতে পারে, বাসের প্রায়োরিটির জন্য হতে পারে, ঠিক আছে। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অন ওয়ান ওয়ে স্ট্রিট বাই হুইচ অনলি বাস ইজ অ্যালাউড টু গো ইন অপোজিট ডিরেকশন। তারপর আছে টাইডাল ফ্লো। টাইডাল ফ্লো, টাইড থেকে আসছে। টাইড মানে বুঝেন তো, হাই টাইড লো টাইড মানে বুঝেন? টাইডাল ফ্লো জোয়ার ভাটা, তাই না? জোয়ার ভাটা, জোয়ার ভাটা। সো টাইডাল ফ্লো বলতে ওই একই জিনিস বোঝাচ্ছে, কখনো বেশি হবে কখনো কম হবে। When the traffic flows in both direction exhibit unbalanced characteristics at peak periods, morning rush at inbound lanes due to commuter traffic, and in evening the same is true for the outbound lanes. So এটাকে বলা হচ্ছে টাইডাল ফ্লো। Induced flow, flow that is generated because of new or improved roadway facility. So নতুন অথবা একটা ইমপ্রুভড রোডওয়ে ফ্যাসিলিটি আপনার কোথাও এস্টাবলিশ করা হয়েছে, এবং অনেক সময় মানুষজন ওইটা দেখতেই ওই জায়গায় যায়, অন্য কোনো কাজ নাই তার, কিন্তু যাতায়াতের কোনো দরকার নাই, কিন্তু নতুন একটা রাস্তা হয়েছে, নতুন একটা ইমপ্রুভড রোডওয়ে ফ্যাসিলিটি হয়েছে, ওটা দেখতে যায়, ঠিক আছে। তো ওই সময় যে ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে, এটা ইন্ডিউস ফ্লো। তো রিসেন্ট টাইমে দুটো ইন্ডিউস ফ্লো এর উদাহরণ দেন দেখি,
কোথায় কোথায় ইন্ডাস্ট্রিয়াল হয়েছে? স্যার ঢাকা মাওয়া হাইওয়ে। গুড, ঢাকা মাওয়া সবচেয়ে রিসেন্ট মনে হচ্ছে ঢাকা মাওয়া। সো পত্রিকাতেও হাইলাইট করছে যে ঢাকা মাওয়া, তারপর ছবি তুলে দেখা যায়, ওটা দেখে অনেকেই মনে হচ্ছে আরে কি সুন্দর জায়গা, যাই ঘুরে আসি। যাওয়ার দরকার নাই, ঠিক আছে, ঢাকা মাওয়া হাইওয়েতে যাওয়ার দরকার নাই, কিন্তু গিয়ে ঘুরে আসছে। অথবা ওই অনেক আগে যখন আপনার এটার নাম কি, আর যমুনা ব্রিজ, বঙ্গবন্ধু ব্রিজ যখন ওপেন করা হয়েছিল, হ্যাঁ দেখাইলো, উদ্বোধন করা হয়েছে, তখন অনেক মানুষ এমনি ওটা ঘুরে ঘুরে দেখতে গেছিল। হাতির ঝিল আমাদের ঢাকা শহরের ভিতরে, ওগুলো তো ঢাকার বাইরে যাওয়া লাগে, তাই না? হাতির ঝিল যখন উদ্বোধন হয়েছে, এখনো প্রচুর প্রচুর মানুষ প্রতিদিন এমনি ঘোরার জন্য ওখানে যায়। তাদের হাতির ঝিলে কোনো কাজ নাই, তারা ঘোরার জন্য ওখানে যায়। রিসেন্টলি তো আপনারা মনে হয় পেপারে দেখছেন যে একটা হাইকোর্ট অর্ডার দিয়েছে যে হাতির ঝিলে যে কোনো ধরনের বিজনেস এরিয়া বন্ধ করতে হবে, এটাকে সংরক্ষণ করার জন্য। তো ওখানে যে প্রচুর খাবারের দোকান গড়ে উঠছিল, তো ওগুলা কিন্তু এখন ইলিগাল হয়ে গেছে। 1 মাস সময় দিচ্ছে মনে হয় ওদেরকে সরায় নেওয়ার জন্য। জানি না, ভবিষ্যতে হয়তো তারা আপিল টাপিল করে অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু আপাতত এটা বন্ধ। ঠিক আছে, সো এগুলো হচ্ছে এক্সাম্পল ইনডিউস ফ্লোর। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আমরা এর পরের দিন মেথডস অফ কার্ভিং থেকে শুরু করব। আমি অ্যাটেন্ডেন্স নেই। তানজিনা, ফাহিম, প্রেজেন্ট স্যার। মুমিন, ইয়েস স্যার। রাফি, ইয়েস স্যার। সৌমিক, রুকসানা, পারিয়া, মুয়াজ, ইয়েস স্যার। অমিত, সাধন, প্রেজেন্ট স্যার। আলিফ, ইয়েস স্যার। সামিউল, ইয়েস স্যার। রুদ্র, প্রেজেন্ট স্যার। জুবায়ের, ইয়েস স্যার। ফয়সাল মোল্লা, ফয়সাল Yes, sir. আহমেদ, ইয়েস স্যার। মোহাম্মেদ, ফারদিন, ইয়েস স্যার। জনি, ইয়েস স্যার। আশফাক, ইয়েস স্যার। ইয়েস স্যার। আনিকা, ইয়েস স্যার। নোমান, ইয়েস স্যার। আরফিন, উম্মে মাহিম, মাকসুদ, ইয়েস স্যার। সাকিব, ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। নাইমুল, ঐশী, ইয়েস স্যার। বিলাস, ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার। আয়েক। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের নেক্সট মঙ্গলবারে আবার ক্লাস হবে। স্যার, আল্লাহ হাফিজ। বলেন। স্যার আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে একটু বলা যাবে?